হ্যালো এভরিওয়ান, আমি মাহিদুজ্জামান মাহিন, বুয়েট সিভিল 21। আমরা আজকে বুয়েট 2022-23 সালের কোশ্চেন সলভ করব। বলে রাখি সেটা হচ্ছে যে টোটাল কতটা কোশ্চেন আসে, 40টা কোশ্চেন আসে এবং 40টা কোশ্চেন 2 ঘন্টায় আমাদের সলভ করতে হয়। আগে 60টা আসতো, কিন্তু এখন 40টা করে কোশ্চেন আসে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থেকে। আমরা আজকে এখন ফিজিক্স এবং ম্যাথটা দেখব। তো আমরা স্টার্ট করি, ওকে? এবং এখানে একটা বক্স দেওয়া আছে, তোমরা হয়তো দেখতে পারতেছো। সেই বক্সটা হচ্ছে বেসিক্যালি এই বক্সের বাইরে যাওয়া যায় না। এই কোশ্চেনটা আমি হচ্ছে বুয়েটের মেইন ওয়েবসাইট থেকেই নিয়েছি। সো লেটস স্টার্ট। এখানে ম্যাথ থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে প্রথমেই সেটা হচ্ছে কি যে একটা নির্ণায়কের ম্যাথ দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে যে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডকে আমাদের রাইট হ্যান্ড সাইডের আকারে নিয়ে গেলে আমরা ইজিলি এ আর বি এর মান বের করতে পারি। হ্যাঁ, এটা অনেকভাবেই করা যায়, কিন্তু সবচেয়ে শর্টেস্ট ওয়ে কোনটা আমাদের সেইটা হচ্ছে মাথায় ওই টাইমের মধ্যেই ক্যালকুলেশন করতে হবে। আমরা প্রত্যেক ম্যাথের জন্য অ্যারাউন্ড কত করে টাইম পাবো? 3 মিনিট করে টাইম পাবো, কারণ 120 মিনিট যদি টাইম হয় এবং 40টা টোটাল কোয়েশ্চেন থাকে, তাহলে 3 মিনিট করে আসতেছে। তার মানে আমাদের অ্যাভারেজে 3 মিনিট টাইম করে করতে হবে। বাট আমি বলবো আরও কম টাইমের ভিতরে করার জন্য, কারণ হচ্ছে অনেক কিছুই দেখা যায় যে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। তো এই যে জিনিসে যদি টাইম বেশি লাগে, তাহলে সেটা প্রবলেম বেশি করবে পরবর্তীতে, এবং এই বক্সের বাইরে যাওয়া যাবে না। লেটস স্টার্ট। কি দেওয়া আছে যে x - 4 2x। তাহলে আমরা প্রথমে এটা একটু লিখে নিব যে x - 4, এখানে আছে 2x, এখানে আছে 2x, এখানে আছে 2x, এখানে আছে x - 4 এবং এখানে আছে 2x 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 x - 4 ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে a প্লাস bx ইন্টু x মাইনাস a হোল স্কোয়ার। আমরা দেখা ট্রাই করব যে এইটা যদি আমি একটু ছোট করি তাহলে কেমন দেখায়। তো এটা ছোট করার ক্ষেত্রে আমার প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমি এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই। কেন লেফট হ্যান্ড সাইডে নিচ্ছি দেখাচ্ছি। স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, টেক এ লুক, x - 4 2x 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 x - 4 2x 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 x - 4। তার মানে এখানে সবগুলা ভুক্তি বেসিক্যালি একই রকম প্রায়, মানে প্রত্যেকটা রোতে একই রকম ভুক্তি আছে। তাহলে আমরা বলতে পারি যে এগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে একই ধরনের মান পাওয়া উচিত। তাহলে সাপোজ আমি কলাম 1 যেটা, সেই কলাম 1টাকে আমি চেঞ্জ করতেছি, অথবা তুমি চাইলে কলাম 3কে চেঞ্জ করতে পারো, কলাম 2কেও চেঞ্জ করতে পারো, ইটস আপ টু ইউ। তাহলে x - 4 প্লাস 2x প্লাস 2x আমাদের কত আসবে? 4x প্লাস x 5x। সো 5x মাইনাস 4। এখানে কত আসবে আমাদের? সেম 5x মাইনাস 4। এখানে কত আসবে? 5x মাইনাস 4। এবং এরপরে আমাদের কি আসতেছে? 2x 2x x minus 4 2x 2x x minus 4। অলরাইট, এখন এটা করছিটা কি আমরা সেটা এখানে লিখে দিতে হবে যে c1 প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা c1 প্লাস c2 প্লাস c3। সি দিয়ে কি বুঝায়? কলাম, এবং আর দিয়ে রো বুঝায়, আমরা সবাই জানি। সো এখানে আমরা 5x minus 4 অবভিয়াসলি কমন নিতে পারি। তাহলে কমন নিলে আমাদের থাকবে 1 1 1, এবং এই অংশে থাকবে 2x, এখানে থাকবে আরেক এখানে থাকবে x - 4, এখানে থাকবে x - 4, এখানে থাকবে 2x, এবং এখানে 2x আছে, এই অংশে আমাদের 2x থাকবে, এবং এইখানে x - 4। আশা করি এতটুকু বুঝছি। তো এখানে আমাদের 1 আছে, 1 আছে এবং 1 আছে। তো এই তিনটা ভুক্তি যেহেতু সেম, তাহলে এটা যদি 0 এবং এটা যদি 0 বানাতে পারি, তাহলে ইজিলি আমরা এই মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটা কিভাবে করা যায় খেয়াল রাখি। 5x - 4 আমরা লিখতে পারি 0 0 1, ওকে, অথবা 1 0 0, তোমার ইচ্ছা, এটা যে যেভাবে করে সেভাবে। সো আমাদের 2x 1, এই অংশটা 0 কিভাবে হয়েছে? 1 থেকে 1 বাদ দিয়ে, তার মানে r1 মাইনাস r2। তাহলে r1 মাইনাস r2 যদি হয়, তাহলে আমরা এখানে 2x মাইনাস x - 4 কত পাওয়া উচিত? এই অংশে x প্লাস 4, বুঝাই যাচ্ছে। এরপর আবার এটা 0, তাহলে 1 - 1, সো x - 4 মাইনাস 2x, তাহলে আমাদের কত আসবে? এটা মাইনাস x প্লাস 4। এটাও বোঝা যাচ্ছে কিভাবে, কারণ x - 4 মাইনাস 2x, সো মাইনাস x মাইনাস 4, মাইনাস কমন নিছি, মাইনাস কমন থাকলো, x প্লাস 4 থাকলো, শেষ। এবং এইটা কোনো চেঞ্জ হবে না।
তাহলে এটা নিজের মতো করে আমরা লিখলাম 2x 0 হয়ে যাচ্ছে এবং 2x - x - 4 এই অংশ আমাদের x + 4 চলে আসতেছে। আই হোপ বুঝতে পারছি। তাহলে আমাদের আলটিমেটলি যেটা পাবো আমরা সেটা আসলে কি করে পাইছি, r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 - r2 একটা পাইলাম এবং r2 প্রাইম ইজ ইকুয়াল টু আমরা r2 - r3 করে পাইছি, r2 - r3। ওকে, তাহলে এখন আমি যদি মান নির্ণয় করি, ইজিলি মানটা নির্ণয় করা যায় কিভাবে, যে 5x - 4 থাকবে এবং এটা কি করব, 0 0 আমার কোনো কাজ নাই, সো এটা 1 আছে, এই অংশ নাই, এই অংশ নাই, আমাদের থাকবে কি x + 4 হোল স্কোয়ার, আর এটা তো 0, তাহলে আমাদের থাকবে এখানে x + 4 হোল স্কোয়ার। এখন দেখো এইটা কোনোভাবে এটার সাথে মিলে কিনা। সহগ সমীকৃত করার যে আমরা ম্যাথ পড়ছিলাম সেখানে কি ছিল, সহগগুলো একরকম ছিল। তাহলে এটা যেহেতু ইকুয়াল এবং এখানে এক্স এবং এখানেও এক্স, এখানেও এক্স, মানে সবগুলো দেখো একই টাইপের, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে একটা ঘাত, এখানে একটা ঘাত। তাহলে আমরা বুঝতে পারতেছি এ এর মান আসবে হচ্ছে কত, কত আসা উচিত, a + b x অনুযায়ী -4। কেন? কারণ এখানে bx, x এর সাথে আছে b, এখানে x এর সাথে কে আছে 5, এখানে x + 4 হোল স্কোয়ার, এখানে আছে x - a হোল স্কোয়ার। তাহলে a এর মান আসতেছে আমাদের -4, b এর মান আসবে আমাদের 5। কিভাবে 5 আসছে যদি না বুঝি আরেকবার বলে দিচ্ছি, জাস্ট টেক এ লুক। এই x এর সাথে আমাদের আছে 5, এই x এর সাথে আমাদের আছে b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b = 5। আবার এখানে আছে a, এখানে আছে একটা বাড়তি -4, তাহলে আমরা লিখতে পারি কত, a = -4, এটা অ্যান্সার। b = 5, a = -4। তাহলে আমরা এর পরেরটাতে যাব, এটা ডান। এর পরেরটা কি আছে আমাদের, আমরা সেকেন্ড ম্যাথটা দেখব। সেকেন্ড ম্যাথে কি বলা আছে যে k, -3k, 5, k এবং -k, 2 বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 28 বর্গ একক, যেখানে k একটি পূর্ণ সংখ্যা, ত্রিভুজটির লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, কিন্তু আমাকে বিন্দু ত্রয় দেওয়া নাই। কেন দেওয়া নাই? অবভিয়াসলি একটা ভ্যারিয়েবল আকারে দেওয়া আছে, k আকারে। এখন k এর মান আমার বের করতে হবে, কিভাবে বের করবো, ওর ক্ষেত্রফল দেওয়া আছে, সো আমি এটা দিয়ে ক্ষেত্রফলের একটা দ্বিঘাত সমীকরণ পাবো। দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা অ্যান্সার আসবে, দুইটা অ্যান্সার থেকে আমার একটা অ্যান্সার দিতে হবে। কেন? কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা চাইছে, তো পূর্ণ সংখ্যা যেটা সেটা নিব, নেওয়ার পরে ত্রিভুজটির লম্ববিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। লম্ববিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে, লম্ববিন্দু কি আসলে, লম্ববিন্দু হচ্ছে এই একটা ত্রিভুজ আছে সাপোজ, আরে ত্রিভুজটা সোজা হওয়ার কথা, হোক নিজেরা ঠিক মতো আঁকাবে তাই হবে। তো এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে আমাদের ধরো যে লম্ব টানবো আমরা, আবার এই শীর্ষবিন্দু থেকে আরেকটা লম্ব টানছি সাপোজ, দুইটা শীর্ষবিন্দু থেকে লম্ব টানার ফলে কোথায় লম্ব টানবো, বিপরীত বাহুর উপর। এই যে বিন্দুতে বেটা দুইটা মিলিত হয়, ওইটাই হইতেছে আমাদের কি, লম্ববিন্দু। তো আমরা দেখি একটু কেমন দেখায় বিষয়টা। প্রথমে আমার কে এর মান বের করতে হবে। তাহলে কে এর মান কিভাবে বের করবো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, ½ × k - 3k 1 5k 1 - k 2 1, এবং এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত, 28। তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে ½ থাকলো k - 2, নির্ণায়কের মান বের করতেছি আমরা, ঠিক আছে, k × k - 2 আর -3k আছে এখানে, তাহলে আবার -3k, ওকে। এবং -3k এর সাথে কাকে গুণ করতে হবে আমার, 5 + k, অলরাইট। এরপরে আমাদের আছে +1 আছে, তাহলে আমাদের আসবে 10 + k², এটার মান আসবে কত, 28। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ বের করবো, k² -2k, মাইনাসে প্লাস, তাহলে +3k। তো আমি আলটিমেটলি যেটা পাবো 15k, ওকে 15k লিখলাম। এরপরে আমাদের আছে +3k, তো আবার আছে k, তাহলে কত আসবে আমাদের, +3k², ওকে ফাইন লিখলাম, এবং +10 + k², ঠিক আছে লিখলাম। এখন আমাদের আলটিমেটলি কত আসবে, 28 × 2 = 56,
অলরাইট, তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তার মানে এখান থেকে আমি কে এর দুইটা মান পাবো। সো কে এর যে দুইটা মান আসবে সেই দুইটার ভেতরে দেখবো একটা পূর্ণ সংখ্যা হচ্ছে আর পূর্ণ সংখ্যা হচ্ছে না। আর যদি দুইটাই পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রসেস ঝামেলা আছে, বা দুইটাই করতে হবে তখন। তাহলে আমাদের কে এর মান যেটা আসবে সেটা আসবে, একটা আসবে কত, আমরা যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ, তো একটা কে এর মান আসবে হচ্ছে 2, আর একটা আসবে -4.6। এখন -4.6 যেটা, এটার মান আমরা নিব না। কেন নিব না? খুবই ইজি হিসাব। কারণ হচ্ছে -4.6 যেটা, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা না। যেহেতু এটা পূর্ণ সংখ্যা না, সো এটা নেওয়ার কোনো মানে হয় না। তাহলে কে ইজ ইকুয়াল টু 2 যেটা, আমরা এটা নিব। তাহলে কে ইজ ইকুয়াল টু 2, তার মানে আমরা এগুলো পেয়ে গেছি, শীর্ষবিন্দুগুলো পেয়ে গেছি। কত? 2, -6 পাইলাম। আরেকটা হচ্ছে 5, 2, আরেকটা হচ্ছে -2, 2। ভালো কথা, পেয়ে গেছি। তাহলে আমরা লম্ব আঁকাচ্ছি। কার লম্ব আঁকাচ্ছি? এই রেখার উপর একটা লম্ব আঁকাচ্ছি, এই রেখার উপর একটা লম্ব আঁকাচ্ছি। তাহলে দুইটা রেখা, আচ্ছা আমরা এই রেখাগুলোকে ডিফাইন করি। হ্যাঁ, এটা এ, এইটা বি, এটা সি। তাহলে প্রথমে আমরা এসি রেখার উপর লম্ব আঁকাচ্ছি, আরেকটা আঁকাচ্ছি বিসি রেখার উপর লম্ব। কোথা থেকে? এ বিন্দু থেকে বিসি রেখার উপর লম্ব একটা, এবং বি বিন্দু থেকে এসি রেখার উপর লম্ব একটা। তাহলে আমরা সূত্র জানি, সেই সূত্রটা কি? যে ধরে নাও এসি রেখার সমীকরণ যদি আমি জানি, তাহলে সেই এসি রেখার উপর লম্ব যখন আমি আঁকাবো, তার মানে অবভিয়াসলি তার ঢালটা কি? -1/m হয়ে যাবে। তাহলে আমরা সূত্র, এসি রেখার সমীকরণ কিভাবে বের করে? y2 - y1 x2 - x1 = y - y1 x - x1, আমরা এগুলো জানি। বাট তো আমরা সরাসরি চলে যাব এসি এর উপর লম্বের সমীকরণে। এসির উপর লম্ব রেখার যে সমীকরণটা, সেই এসির উপর লম্ব রেখার সমীকরণটা কত? এইটা যদি আমি ডি দেই, আর এটা যদি আমি ই দেই, আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে একটা হবে বিডি, আর একটা হচ্ছে এই। এখন বিডি আর এই যে জায়গাতে মিলিত হচ্ছে, সেটাই হচ্ছে অবভিয়াসলি আমাদের লম্ববিন্দু। এখন কথা হচ্ছে বিডিটা আমি কিভাবে লিখতেছি? এসি এর উপর লম্ব, যেটা হচ্ছে বিডি এর সমীকরণ। তাহলে আমরা বিডি এর সমীকরণ কিভাবে বের করব? বিডি এর সমীকরণ বের করা যায় হচ্ছে কোন বিন্দুগামী, প্রথমে সেটা দেখতে হবে। বি বিন্দুগামী। তাহলে y-2 বাই কি আসবে আমাদের? x-5 ইজ ইকুয়াল টু y2 - y1 x2 - x1। এখন কথা হচ্ছে y2 - y1 x2 - x1 যেটা লিখতে হয়, এটা আসলে কি বোঝায়? এটা দিয়ে আসলে ঢাল বোঝায়। এখন আমি কি এই রেখার ঢালটা জানি? বিডি রেখার ঢালটা জানি? অবভিয়াসলি জানি। কিভাবে জানি? কারণ বিডি এসি এর লম্ব। তাহলে এসি রেখার ঢাল যেটা, সেই ঢালের ঋণাত্মক মান এবং ঋণাত্মক 1/m যেটা, সেটাই হবে আমাদের এই ঢালটা। তাহলে আমরা এখানে এটা লিখে দিব -1/y2 - y1 যেটা। তাহলে y2 - y1 কোনটা দেব? নিজের মন মতো একটা দাও। তো আমরা সরাসরি লিখে দিই সেটা, y2 - y1। তাহলে আমরা লিখব 2 + 6। অলরাইট, ফাইন। বাই কত আসবে আমাদের? x2 - x1। তাহলে আমরা কত আসবে? -2 - 2। এইটা যদি আমি করি, তাহলে আমি কি পাবো? y - 2 x - 5 = -1/2 + 6। 2 + 6 মানে কত? 2 + 6 মানে 8, আর -2 - 2 মানে -4। তাহলে 8/-4 মানে কত হচ্ছে? 8/-4 মানে হচ্ছে আমাদের -2, আর মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল। সো আলটিমেটলি যেটা থাকবে -1/2। তার মানে আমি এখান থেকে একটা মান পাবো, y - 2 x - 5 = -1/2। ক্লিয়ার? তাহলে y - 2 x - 5 = -1/2 কিভাবে আসলো? আবারও বলতেছি যে -1 এই ঢালটা, এটা কার ঢাল? এটা হচ্ছে এসি রেখার ঢাল। তাহলে এসি রেখার ঢালটা কিভাবে বের করে? এখান থেকে জাস্ট ইজিলি ঢালটা বের করছি আমরা, যে y2 - y1 x2 - x1। y2টা কত? এখানে 2, y1টা কত? -6। তাহলে -1 প্লাস হয়ে গেছে, 2 + 6। আবার আছে এখানে -2, মানে x2 যেটা, আর x1 কত? 2। তাহলে -2 -2 -2 কত? -4। তাহলে 2 + 6 কত? 8। -2 - 2 কত? -4। কাটাকাটি চলে গেল, -2 মাইনাসে চলে গেছে। সো আমার আলটিমেটলি +half, সরি। ওকে, তাহলে এখন আমরা এটা লিখে দিতে পারি, 2y - 4 = x - 5। এটা 1 নং সমীকরণ দাও। কোনো অসুবিধা আছে? নাই। সেম ভাবে আমরা আরেকটা রেখার সমীকরণ পাবো। কার? সেটা হচ্ছে এই রেখার সমীকরণটা কিভাবে পাবো আমরা? y - এ বিন্দুগামী,
তাহলে ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ওয়াই প্লাস 6 বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত আসবে? এইটা কোন রেখার উপর লম্ব? বিসি রেখার উপর লম্ব। তাহলে এই লম্ব বিসি, ঠিক আছে? একটু বেশি হিজিবিজি লাগতেছে, আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, মনে রাখবা খাতাতে করার সময় অবভিয়াসলি এই পেজের মধ্যে আটাতে হবে। এখন আমি বোর্ডে লিখতেছি, লেখা বড় করে লিখতে হচ্ছে, সো আমার মুছে দিতে হচ্ছে। বাট খাতায় তো আর মুছে দেওয়ার অপশন নেই, সবগুলাই লিখে দিতে হবে। ওকে, সো আমরা এই ওয়াই প্লাস 6 বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি কত? 1 বাই সেমভাবে -1 বাই সেই এমটা কার? বিসি এর এম। বিসি এর এম কত হবে এখানে? 2 - 2। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হয়, খেয়াল রাখো। 2 - 2 বাই আচ্ছা, আর কিছু লেখারই দরকার নেই, কারণ এটা 0 হয়ে যাবে। এখন এইটা যদি 0 হয়, এখন অনেকের মাথায় একটা কোশ্চেন আসে, স্যার নিচে তো 0 হতে পারে না, এটা অসম্ভব, অসংজ্ঞায়িত। হ্যাঁ, অসম্ভব, আসলে অসম্ভব। তাহলে নিচের 0টা আমরা লিখবো না। বেসিক্যালি এখানে যেটা হয়, আমরা যখন সরাসরি করতে যাইতাম তখন এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা পাবো আমরা। তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে এক্স এর বরাবর, তাই না? সরি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে কি? এক্স এর লম্ব। তো এক্স এর লম্ব যদি হয় তাহলে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মানে কত? উপরে হচ্ছে sin 90 ডিগ্রি, নিচে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে 1/0। আমরা কি 1/0 পাইছি না? অবশ্যই পাইছি। তার মানে এটা একটা লম্ব রেখা। সো আমরা এখান থেকে এটার যে মেইন মানটা পাবো সেটা হবে x - 2 ইজ ইকুয়াল টু 0। জাস্ট আর রেকর্ড করে দিচ্ছি। তাহলে x ইজ ইকুয়াল টু 2। এটা আমরা 2 নং সমীকরণ দিব। তাহলে 1 নং সমীকরণ পাইলাম, 2 নং সমীকরণ পাইলাম। x ইজ ইকুয়াল টু 2টা এখানে বসাবো, এখান থেকে y এর মান বের করে ফেলবো। তারপরে জাস্ট x এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সারটা আসা উচিত 2, অ্যান্সারটা কত আসা উচিত? এখানে আমি y এর মানটা বের করব। কিভাবে বের করব? 2y - 4 ইজ ইকুয়াল টু 2 - 5। 2 - 5 মানে কত? -3। এই পাশে +4 চলে গেল, তাহলে হাফ হয়ে যাবে। 2,5 এটি অ্যান্সার। থ্যাংক ইউ। তাহলে আমরা এর পরেরটাতে যাবো একটু। ওকে, আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে? যে 12 ফুট ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের ভেতর দিয়ে 2 লেনের একটি রাস্তা গিয়েছে, যার প্রতিটি 10 ফুট প্রশস্ত। রাস্তার কিনারায় সুড়ঙ্গের উচ্চতা কত? মানে একটা সুড়ঙ্গ খোঁড়া আছে, সেই সুড়ঙ্গে, আচ্ছা আমরা আঁকায় দেখাই। সাপোজ এটা একটা সুড়ঙ্গ, ঠিক আছে? অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ বলে দিছে, এটা অর্ধবৃত্তাকার। আচ্ছা, এটা অর্ধবৃত্তাকার হয় নাই, নিজেরা আঁকায়ও। তো একটি অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের ভেতর দিয়ে 2 লেনের রাস্তা গেছে। তাহলে আমি ধরে নিচ্ছি, আচ্ছা 2 লেনের রাস্তা তো আর আঁকায় দেখানো সম্ভব না। এখানে 2 লেনের একটি রাস্তা গিয়েছে, যার প্রতিটি 10 ফুট প্রশস্ত। এখন প্রতিটি 10 ফুট প্রশস্ত, আমাকে বলে দিছে 12 ফুট ব্যাসার্ধ। তাহলে অবভিয়াসলি তার একটা সেন্টার আছে, যেহেতু অর্ধবৃত্তাকার। তার মানে এইটা হবে আমাদের 12, এইটা হলো আমাদের 12, এই হলো 12 ফিট 12 ফিট। ওকে, ফাইন। এরপরে কি বলছে? যে 2 লেনের রাস্তা আছে, যার প্রতিটি হচ্ছে 10 ফিট প্রশস্ত। তাহলে এই পর্যন্ত একটা রাস্তা আসছে, এই পর্যন্ত আরেকটা রাস্তা আসছে। তাহলে এইটুকু আমাদের মান কত? 10 ফিট। এইটুকু আমাদের মান কত? 10 ফিট। তাহলে আমাদের বাড়তি থাকতেছে যেটা, সেটা হইতেছে 2 ফিট। 2 ফিট বাড়তি থাকুক, ওইটা দিয়ে আমার খুব বেশি কোনো কাজ নেই। এখন আমাকে বলে দিছে অর্ধবৃত্তাকার। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে বৃত্তাকার। অর্ধবৃত্তাকার মানে কি? সেটা বৃত্তের অর্ধেক। তো যে কোনো ধরনের বৃত্তাকার বস্তু বা বৃত্তাকার রেখা, যেটা একটা বক্ররেখা বেসিক্যালি, প্রত্যেকটা রেখারই তো কি একটা কি বলো এটাকে, একটা ইয়ে আছে, সমীকরণ আছে। তাহলে অবভিয়াসলি বৃত্তাকার রেখারও একটা সমীকরণ আছে, আমরা জানি সেটা কি? x - a হোল স্কোয়ার প্লাস y - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, তাই তো? তাহলে এখানে a আর b হচ্ছে আমাদের কেন্দ্র। এখন আমি এটাকে যদি 0,0 কেন্দ্র ধরি, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের যে ব্যাসার্ধ আছে সেই হোল স্কোয়ার। তার মানে আমরা এটার সমীকরণটা লিখব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু তার ব্যাসার্ধের হোল স্কোয়ার, 12 স্কোয়ার। ইজি হিসাব। এটা কিভাবে আসছে আবারও বলি যাদের মনে নেই। এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আরটা কি? রেডিয়াস। এ আর বিটা কি? এ কমা বি হচ্ছে সেন্টার, আর আরটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস অফ হোয়াট? রেডিয়াস অফ দ্য সার্কেল। ওকে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 স্কোয়ার। এখন আমাকে এখানে কি বলছে? যার প্রতিটি 10 ফিট প্রশস্ত।
তারপরে বলছে রাস্তার কিনারায় সুড়ঙ্গের উচ্চতা নির্ণয় করতে বলছে। রাস্তার কিনারা কোথায়? এইখানে। তাহলে একটা হাইট আছে, এই একটা হাইট আছে। এটা একটা কমন সেন্সের বিষয় যে এই দুইটা হাইটের মান সেম হয়, আর স্টিল আমরা দেখার চেষ্টা করবো এটা আসলে সেম হয় কিনা। চলো এখন দেখো, এইটা যদি একটা অর্ধবৃত্তাকার, এটা একটা কনিকের ম্যাথ কাইন্ড অফ, এটা যদি একটা অর্ধবৃত্তাকার রাস্তা হয় বা সুড়ঙ্গ, অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ হয়, তাহলে এই সমীকরণে আমাদের জাস্ট ওয়াইয়ের মানটা বের করা লাগবে। ওয়াইটা কি? হাইটের দিকে গেছে, আর এক্সটা কি? অবভিয়াসলি আমাদের কি বলে এটাকে, হরাইজন্টাল যে দূরত্ব আছে সেটা বোঝাচ্ছে। হরাইজন্টাল দূরত্ব দুইটা আছে, একটা এদিকে 10 ফিট আর এদিকে 10 ফিট। তুমি যে কোনো একদিকে পজিটিভ ধরো, তাহলে একদিকে পজিটিভ ধরলে আরেকটা নেগেটিভ আসবে। তার মানে এক্স এর মান আমি জানা আছে +- 10 ফিট লেখা যায়। তাহলে লিখে দাও এখানে, জাস্ট কিপ ইট সিম্পল, 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি ওয়াই স্কোয়ারের একটা মান পাবো। কত পাওয়া উচিত বলো তো? ওয়াই স্কোয়ারের মান পাওয়া উচিত 10 10 100, আর হচ্ছে এখানে 12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত? 144। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শুধু 44। কত পাবো আমরা? 44। এটা যদি শুধু 44 পাই, তাহলে ওয়াইয়ের মান আসবে আমাদের √44। √44 মানে কি? 4 × 11, তাহলে √4 মানে হচ্ছে 2, তাহলে 2√11। এখন এখানে কথা, অনেকে জিজ্ঞেস করে যে স্যার এটা প্লাস মাইনাস কেন দিল? প্লাস মাইনাস কেন দেয়নি? কারণ আমি ওয়াইটা এদিকে পজিটিভ ধরছি। তাহলে আমি যদি নিচের দিকে, তাহলে আমি যদি নিচের এদিকে যদি আমি পজিটিভ চিন্তা করি, তাহলে আমার নিচের দিকে নেগেটিভ আসবে। সুড়ঙ্গ কি এখানে বৃত্তাকার না অর্ধবৃত্তাকার? অবভিয়াসলি অর্ধবৃত্তাকার। আর সুড়ঙ্গটা কি নিচের দিকে আমি কোনো গভীরতা খুঁজছি, মানে নিচের দিক খুঁজছি না, আমি তো উচ্চতা বের করতেছি, হাইট বের করতেছি উপরের দিক, এই জন্য প্লাস। তুমি যদি মাইনাস এদিকে কল্পনা করতা, তাহলে এখানে তুমি মাইনাস দাও, কোনো অসুবিধা নেই। বাট আমরা এখানে দূরত্বটা পজিটিভ হিসেবে কল্পনা করবো। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 2√11 ফুট। এটা অ্যান্সার। আমি ক্লিয়ার? ওকে, তাহলে চলো একটু নেক্সটটা দেখি। আচ্ছা, নেক্সটটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, অ্যান্ড একটু টাফ লাগতে পারে, বাট ইটস নট টাফ। কি আছে যে মানে কোশ্চেনটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, বাট এটা করা যাবে না। যদি x² - 9x + 8 = 0 সমীকরণটি EXP লেখা, একটা খেয়াল করছো? এটা এক্সপোনেনশিয়াল ফাংশন বোঝায়। এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে যে e⁻² sin² x প্লাস sin⁴x প্লাস sin⁶x প্লাস ... ইনফিনিটি ইনটু ln 2। বুঝতে পারছি? এইটা দিয়ে এটা বোঝাচ্ছে, মানে এক্সপোনেনশিয়াল XP লেখা মানে এটা। তার মানে XP যদি x থাকতো, তার মানে কি বোঝাইতো? e⁻x। ওকে, এখন কথা হচ্ছে দ্বারা সিদ্ধ হয়, তাহলে cos x বাই sin x প্লাস cos x এর মান নির্ণয় করো। যেখানে একটা শর্ত দিয়ে দিছে 0 থেকে বড় x এবং π/2 এর থেকে ছোট। দেখি আমরা কেমন আসে। ওকে, এই জিনিসটাকে আলটিমেটলি কি লেখা যায় বলো তো? e⁻, এইটা এই পাশে আছে, কার সাথে গুণ আকারে আছে? ln 2 এর সাথে। তাহলে আমরা লগারিদমের সূত্র অনুযায়ী জানি ln 2⁻, এটা উপরে চলে যাবে, sin² x প্লাস sin⁴x প্লাস sin⁶x প্লাস ... ইনফিনিটি। ওকে, এখন আর লন আছে, এটা যদি থাকে আমরা জানি এটা আর দরকার নেই, তখন এটা 1 বোঝাচ্ছে। তার মানে এইটার আমাদের সরে গেল, থাকবে কি 2। এটার একটা প্রমাণ আছে, এটা আমরা এখানে দেখালাম না। 2 sin² x প্লাস sin⁴x প্লাস sin⁶x প্লাস ... ইনফিনিটি। এইটাই তো থাকতেছে, তাই না? এখন কোশ্চেনটা কি করছে যে cos x বাই sin x প্লাস cos x এর মান নির্ণয় করতে বলছে। সমীকরণটি এটা দ্বারা সিদ্ধ হয়, তাহলে আমরা প্রথমে আমাদের সমীকরণের মান বের করতে হবে। x² - 9x + 8 = 0। এখান থেকে আমরা একটা মান পাবো x এর মানটা কত আসে? ক্যালকুলেটর বসাও। ক্যালকুলেটর বসালে আমাদের মানটা কত আসবে? এখানে x এর মান আসে 1 আর 8। সো x = 1, 8। ওকে, ফাইন। আমি কেন ক্যালকুলেটর বসাতে বলবো? এত বড়, এগুলো বড় করার কোনো প্রয়োজন নেই। মানে এমনি জায়গা কম, সেগুলো এত বাড়তি কোনো কিছু লেখার কোনো প্রয়োজনই আমার মনে হয় না যে আছে। অলরাইট, ওকে। তাহলে সমীকরণটি এত দ্বারা সিদ্ধ হয়, তাহলে cos x বাই sin x প্লাস cos x এর মান নির্ণয় করো, যেখানে 0 থেকে এত। তাহলে আমার x এর মান 1, 8,
এবং এই জিনিসটা যেটা 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x প্লাস ডট 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 ইনফিনিটি, এখানে আমাদের এক্স এর মান 1 এবং 8 এর হিসাব যদি আমরা করি তাহলে কি আই মিন এখানে আমি এক্স এর মান পাইছি যেটা এইটা দ্বারা সিদ্ধ। এইটা দ্বারা সিদ্ধ মানে কি, এখানকার যে এক্স এর মানটা আসবে সেটা দ্বারা সিদ্ধ আসবে। তো যা বলতেছিলাম সেটা হচ্ছে যে সমীকরণটি এত দ্বারা সিদ্ধ হয়। এটার মানে কি, এই যে এইটা যেটা আছে এই বাবা যে টোটাল মানটা হচ্ছে এই দুইটা যে কোনো একটা হবে। তো আমরা সেখান থেকে এক্স এর মান, তাহলে কিভাবে বের করবো আমরা, মানে সেখান থেকে আমাদের এইটার মান বের করতে হবে, ঠিক আছে, এবং যেখানে এক্স এর মান আমাকে বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে কিভাবে করব, প্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো যে এইটা দিয়ে যেহেতু সিদ্ধ হচ্ছে তাহলে আমরা এই পুরো মানটার কথা একটু কল্পনা করি। চলো এই পুরো মানটার কথা যদি আমি একটু কল্পনা করি তাহলে কেমন আসে খেয়াল করো। তাহলে আসবে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x প্লাস ডট 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 ইনফিনিটি, তাই না? এখন এই মানটাকে যদি আমরা ওয়াই বা জেড বা যে কোনো কিছু আকারে কল্পনা করো, কোনো অসুবিধা আছে নাই? তাহলে এটা সমান সমান ওয়াই ধরে নিচ্ছি। এটা সমান যদি ওয়াই হয় তাহলে আমাদের একটা জিনিস কমন যায়। কে কমন যায়? সাইন স্কোয়ার এক্স কমন যায়। এটা কমন গেলে থাকবে কি আমাদের 1 প্লাস আবার সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x, যেটা এটা আমি আবার কেন দেখাচ্ছি, কারণ সাইন টু দি পাওয়ার 8x ছিল এখানে, সেটা সাইন টু দি পাওয়ার 6x আসতেছে প্লাস ডট 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 ইনফিনিটি। ইনফিনিটির এই একটা জিনিস অনেক মজার। তাহলে আমাদের এই মানটা দেখো, এটা চেনা চেনা লাগে, এটা অবভিয়াসলি ওয়াই এর সমান। এটা যদি ওয়াই এর সমান হয় তাহলে আমরা আলটিমেটলি একটা মান পাবো, সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই 1 প্লাস ওয়াই। পাচ্ছি নাকি পাচ্ছি না? অবভিয়াসলি পাচ্ছি। তো সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই 1 প্লাস ওয়াই আমি একটা এখান থেকে কি পেলাম, সমীকরণ দাঁড় করাতে পারলাম, তাই পারলাম না? সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি পেয়েছি, ওয়াই বাই 1 প্লাস ওয়াই। দ্যাট মিনস এখন একটু খেয়াল করো, 2 টু দি পাওয়ার ওয়াই যেটা আছে আমাদের, কার মান? 2 টু দি পাওয়ার ওয়াই, এই যে এটা সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x প্লাস ডট 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 ইনফিনিটি। তার মানে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার ওয়াই এর যে মানটা আমি প্রথমেই বলছিলাম যে এই মানটার মান হয় 1 হবে নয়তো 8 হবে, ইজ ইকুয়াল টু 1,8। তার মানে আমি যদি আরেকটু পরিষ্কার ভাষায় বলি সেটা হচ্ছে যে, ওকে আমাদের খাতার শেষ, আমরা একটু মুছাই দিব এখন। ওকে, সো মুছাই দিলে পরে যেটা হবে আমাদের এই পর্যন্ত রাখলাম, আমিও বুঝতে পারতেছো। সো আমরা এখানে লিখবো 2 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু, একবার 1 লিখবো, আরেকবার লিখবো 2 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, 8। তাহলে এখান থেকে আমি একবার পাবো ওয়াই ইজ ইকুয়াল টু 0, আবার এখান থেকে আমি একবার পাবো ওয়াই ইজ ইকুয়াল টু 2 কিউব, তাই না? দ্যাট মিনস 3। তার মানে ওয়াইয়ের একটা মান আসবে 0 আর একটা মান আসবে 3। তাহলে ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে সাইন স্কোয়ার এক্স এর মান কত আসবে? 0। চিন্তা করো, ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, তাই আসতেছে না? তো সাইন স্কোয়ার এক্স যদি 0 হয় তাহলে এখান থেকে এক্স এর মানও 0 আসবে। কিন্তু এইটা কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখানে বলে দিছে এক্স এর মান 0 থেকে π/2। একটা জিনিস অনেক উল্টাপাল্টা করে, সেটা হচ্ছে এই এক্স এর মান তো 1,8 পাইলাম, তাহলে আমি আবার কেন এক্স এর মান বের করতেছি? আমি আবার এক্স এর মান এই কারণে বের করতেছি কারণ আমার এই যে যে কি বলে, এই যে আমি যে এই যে এই রাশিটার মান যে আমি বের করব, এখানে কি এক্স এর মান, এখানে অ্যাঙ্গেল, অবভিয়াসলি অ্যাঙ্গেল, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা তো বের করতে হবে। আর এইটা যেটা, এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা চলক আকারে আছে, বুঝতে পারছি, বা ভেরিয়েবল আকারে আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 এটা হবে না। কেন হবে না? কারণ এখানে আমাকে লিমিট দিয়ে দিছে 0-র চেয়ে বড় হতে হবে। তার মানে আমার এইটা কারেক্ট। সো এইটা যেহেতু কারেক্ট তাহলে আমি এখানে বসাবো এটা। তাহলে আমরা কি মান পাবো? সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এক্স এর মান কত আসা উচিত? সাইন ইনভার্স, এটা রুট হয়ে যাবে √3/2। এখন অনেকে বলতে পারো যে স্যার প্লাস মাইনাস তো হবে, আমি প্লাস মাইনাস কেন দিলাম না? প্লাস মাইনাস দিচ্ছি না বিকজ, প্লাস মাইনাস দিচ্ছি না কেন? কমন সেন্স ইউজ করো, প্লাস মাইনাস কেন দিচ্ছি না? কারণ হচ্ছে এখানে 0 থেকে π/2 পর্যন্ত বলছে, আমি যদি প্লাস মাইনাস দিই তাহলে সেটা তো 0 থেকে π/2 এর
লিমিটটাকে ক্রস করে যাচ্ছে, সেটা তো হবে না। হবে? তাহলে আমাদের এক্স এর মান কত পাইলাম? সাইন ইনভার্স √3/2। তুমি এই এক্স এর মান এখানে বসাই দিবা, তারপরে যে মানটা আসবে সেটাই আনসার। আশা করি পারবো। তার মানে কি cos x বাই সাইন এক্স প্লাস cos x। এখানে জাস্ট এই যে আমি এক্স এর অ্যাঙ্গেলটা পাইছি, ক্যালকুলেটর নিবা, অ্যাঙ্গেলটা এখানে বসাবা, cos এর মান বের করবা, সাইন এর মান বের করবা, cos x এর মান বের করবা, এটাই আনসার। আমি ক্লিয়ার? ভেরি গুড। চলো আমরা আগে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। ওকে, এর মান নির্ণয় করো যখন লিমিট x টেন্ডস টু 0 টু e টু দি পাওয়ার x মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস ax বাই x স্কোয়ার এর মান বিদ্যমান। বলে দিছে এর মান বিদ্যমান। এর সীমার মানও বের করতে বলছে। ঠিক আছে, বের করে দেখি। এখন প্রথম কথা হচ্ছে যে এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এর মান নির্ণয় করে কিভাবে আমাদের? ফার্স্টে আমি এর লিমিটের কথা কল্পনা করবো। এর মান বিদ্যমান আছে, তাই না? তো এর মান যেহেতু বিদ্যমান আছে, তাহলে আমি যদি এটাকে লিখি, দেখতে কাইন্ড অফ তো এরকম দেখাচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 টু e টু দি পাওয়ার x মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস ax বাই x স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এখানে x স্কোয়ার, এখানে ax, এখানে e টু দি পাওয়ার মাইনাস 5x, e টু দি পাওয়ার x। তুমি যদি x এর মান 0 বসাও, তাহলে e টু দি পাওয়ার 0 এর মান কত? 1। e টু দি পাওয়ার মাইনাস 0 এর মান কত? ওটাও 0ই, 1। তাহলে 2 মাইনাস 2 কত? 0। আবার a ইন্টু 0 কত? 0। নিচে 0 স্কোয়ার 0। তার মানে 0/0। এক্ষেত্রে একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে এল প্রাইম হসপিটালস রুল। আই হোপ ইউ নো দ্যাট, বা লা হসপিটালস রুল যেটাকে বলা হয়, লা হসপিটালস রুল অ্যাকচুয়ালি এটার নাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, বেসিক্যালি হসপিটালস না, হসপিটালস হয়, হ্যাঁ, উচ্চারণটা আমরা ভুল করি। তো এটা হবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0। আমি যদি এল হসপিটাল রুলস ফেলি, তখন আমাদের এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে নিচে আসবে 2x, আসুক। উপরে আসবে 2 ইন্টু e টু দি পাওয়ার x, আসলো মাইনাস 5x, মাইনাস 5টা এখানে চলে আসবে, প্লাস 10। আর থাকবে কি আমাদের e টু দি পাওয়ার মাইনাস 5x, সে নিজের মতো করেই থাকবে, বাড়তি থাকবে একটা প্লাস a। এখন একটা জিনিস খেয়াল করো, এখন x এর মান যদি তুমি 0 বসাও, তাহলে এইটা হবে 2, এইটা হবে কত? 10। তাহলে 2 আর 10 যোগ করলে কত? 12। মাঝখানে থাকে একটা a, তার মানে উপরে চলে আসতেছে 12 প্লাস a, নিচে চলে আসতেছে 0। আবার প্রবলেম, এখানে একটা লিখে দিতে হবে, হ্যাঁ, এল হসপিটালস রুলস এটসেট্রা, এর মতো করে লিখো। এখন কথা হচ্ছে যে আমাকে বলে দিছে যে মান বিদ্যমান আছে। তো এই টাইপের বেলা যেটা হবে সেটা হচ্ছে এই লিমিটের ক্ষেত্রে আমি যদি এটার মান বের করতে চাই, তখন এই পুরো জিনিসটার মান আসলে 0-র প্রান্তিক মানের দিকে চলে যাবে। সেটা যদি না যায়, তাহলে এই লিমিটটা থাকা পসিবল না। তাহলে আমাদের কি হবে? নিচে অলরেডি একটা 0 চলে আসছে, তাহলে উপরে 0টা নাই। তাহলে আমরা কি লিখতে পারি? এই লিমিটের অংশটা তো 0ই, আবার এই উপরের লবটা যেটা, সেই লবটাকে যদি আমি লিমিট আকারে কল্পনা করি, তো সেটার লিমিটিং মান অবভিয়াসলি 0-র দিকে যাবে। প্রথমেই বলছিলাম সেটা প্রান্তিক মান 0-র দিকে যাবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 টু e টু দি পাওয়ার x প্লাস 10 e টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস a শুড বি 0। ইট শুড বি 0। তাহলে এটা যদি 0 হয়, আই মিন এটা যদি এরকম 0-র দিকে যেতে হয়, তাহলে এখানে কি বসাতে হয়? x এর মান আমি যদি 0 বসাই, সাপোজ শুড বি 0, তাহলে x এর মান যদি আমি 0 বসাই, তাহলে কত আসে বলো তো? 2। এর মান কত আসে? 10 প্লাস a। তো এখান থেকে চাইলে আসলে a এর মান ইজিলি বের করা যায়, -12। তুমি এই মানটা এখানে বসাই দেখো। তুমি যদি মনে হয় যে তোমার অ্যান্সার হয় নাই বা কোনো একটা প্রবলেম হচ্ছে, তুমি এই মানটা জাস্ট বসাবা, বসিয়ে আবার চেক করবা, জাস্ট ক্রস চেক ইট অ্যান্ড ইউ উইল গেট দ্য অ্যান্সার। আমি ক্লিয়ার? তাহলে এর সীমার মান আমি এটা কিন্তু বেসিক্যালি কি সীমার মান বের করলাম। কারণ কি, এই যে দেখো টোটাল লিমিট যেটা, সেই লিমিটের মান যদি 0-র দিকে যায়, তার মানে a এর মান তখন প্রান্তীয় মানে চলে আসতেছে, সেই প্রান্তীয় মানটাই হচ্ছে -12। এবার ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এখন এই টোটাল মানটা a এর মান নির্ণয় করো যখন এটার মান বিদ্যমান। তাহলে এটার মান কেমনে বের করে? এটার মান বের করতে চাইলে তখন জাস্ট a এর মানটা এখানে বসাবা, বসানোর পরে আমরা এর মান বের করব। কেমনে বের করব? যেমন y ইজ ইকুয়াল টু তখন আসবে লিমিট x টেন্ডস টু 0 টু e টু দি পাওয়ার x মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 5x মাইনাস 12x ভাগ
এক্স স্কোয়ার। তাহলে আমি আবার এল প্রাইম হসপিটালস রুল ফেলবো, তাহলে আমরা কত লিখবো, লিমিট এক্স টেন্ডস টু 0 আমাদের 2e টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যাবে 2e টু দি পাওয়ার এক্সি, এখানে আসবে প্লাস 10e টু দি পাওয়ার এক্স, আরেকটা বাড়তি জিনিস আছে আমাদের -12। ওকে ফাইন, আর নিচে থাকবে আমাদের 2x। এখন এটাকে আবার ফেলা যায়, দেখো তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। ওকে 2x যেটা সেটা খালি 2, এটাকে আবার কেন ফেলা যায়, কারণ এখানে যদি 1 বসাও, মানে x এর মান যদি 0 বসাও, এটা 1 এটা 1, তাহলে 12 12 - 12 0, আর নিচে 0, তাহলে নিচে আসতেছে 2, উপরে আসবে আমাদের কত, 2e টু দি পাওয়ার এক্স প্লাস 10e টু দি পাওয়ার, আচ্ছা এটা এক্স না, সরি এটা -5x হবে, প্লাস 10e টু দি পাওয়ার -5x মাইনাস -12টা তখন থাকবে না, কারণ কি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলছি কিন্তু অলরেডি, ঠিক আছে। সো যেহেতু থাকতেছে না, এখন এক্স এর মান তুমি এখানে বসো, তাহলে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স এর মান কত, ও আরেকটা কথা, এটা তো আমি ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এখানে তো 10ও থাকবে না, তাহলে আমাদের আসবে কত, আমাদের আছে হচ্ছে ই টু দি পাওয়ার -5x ছিল, তাহলে ই টু দি পাওয়ার -5x এর জন্য এখানে +10 চলে আসছে, তাহলে আমাদের এখানে আবার নেগেটিভ চলে আসবে, তাহলে কত মান আসবে একটু খেয়াল রাখি, 5 দুগুণে 5 10 50, তাহলে -50x ইন্টু -50 ইন্টু ই টু দি পাওয়ার -5x, তাহলে এক্স এর মান এখানে 0 বসাও জাস্ট এখন, তাহলে এক্স এর মান 0 বসালে এখানে কত আসতেছে আমাদের 2, এখানে কত আসতেছে আমাদের -50, সো আলটিমেটলি যেটা হবে -24 অ্যান্সার। কিভাবে বুঝলাম, কারণ -50 + 2 -48, -48 ভাগ 2 -24। ওকে, আমরা নেক্সটটা দেখি একটু, আমরা 6-এ যাই। 6 নম্বরটাতে কি বলছে যে আরে ইফ y is equal to x plus root over 1 plus x square to the power 20, তাহলে আমাকে কি ডাবল ডিফারেন্সিয়েশনটা বের করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে, তার মানে আমাকে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করে তার মান বের করে তারপরে আবার সেটা ডিফারেন্সিয়েট করতে হবে। চলো করে দেখি কি হয়। প্রথম কথা, ডিডি এক্স অফ ওয়াই সমান আমরা লিখতে পারি, আচ্ছা এখানে একটা কথা, সেটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, আচ্ছা আগে লিখি তারপরে বলতেছি, ডিডি এক্স অফ এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20। জিনিস খেয়াল করো, আমরা এটা চেন রুল ফেলতে হবে। কেন চেন রুল ফেলতে হবে, বা এটা বুঝলাম কিভাবে যে চেন রুল ফেলতে হবে, কারণ আমরা জানি ডিডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার এন টাইপ যদি কোনো কিছু থাকে, তখন আমাদের প্রথমে যেটা করতে হয়, আমরা তো এক্স এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারি, বাট এখানে ফাংশন অফ এক্স যেটা, সেই ফাংশন অফ এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, বাট ফাংশন অফ এক্স টু দি পাওয়ার এন টাইপ আকারে, তাহলে তখন এই ওয়াইয়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং সেটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে সেই ওয়াইকে। কেন, কারণ ডিওয়াই ডিওয়াই কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি থাকবে কি ডিডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এই মানটা যেটা, এটার মান কত, এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন -1, আর এটা তো এটাই থাকবে ডিডি এক্স অফ ওয়াই। তাহলে আমি আলটিমেটলি কত লিখতে পারি, 20 ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 19 থাকলো। এখন ডিডি এক্স অফ ওয়াই যেটা, সেই ওয়াইয়ের মানটা কত, সেই ওয়াইয়ের মান হচ্ছে এইটা, এই যে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে অনেকে ভুল ভাববে যে আমি ওয়াই টু দি পাওয়ার এন বলতে আমি আবার এই পুরোটা টু দি পাওয়ার এন বোঝাচ্ছি কিনা, আবার না, আমি শুধুমাত্র এই অংশ মানে ফাংশন অফ এক্সটুকু বোঝাচ্ছি। তাহলে সেই ফাংশন অফ এক্সকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে করা লাগবে, এক্স এর সাপেক্ষে করা লাগবে। এক্স এর সাপেক্ষে করলে আমরা কি পাবো, এখানে একবারে লিখলে 1 পাবো একবার, প্লাস ডিডি এক্স অফ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার পাবো। এবং ডিডি এক্স অফ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের বেলা প্রথমেই যেটা নিচে চলে আসবে সেটা হচ্ছে 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কিভাবে আসছে, ডিডি এক্স অফ রুট এক্স কল্পনা করো, তাহলে কি আসে, এটা 1/2 রুট এক্স আসে না, হ্যাঁ। তো এই চেইন রুলটাই আবার এখানে পড়বে, যে এটা পড়লে 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার নিচে চলে আসলো, আমার বাড়তি থাকে এই 1 প্লাস এক্স স্কোয়ার। এই 1 প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, 2x পাবো। তাহলে এখানে আমরা লিখবো 2x, 2 কাটা, আলটিমেটলি আমাদের কি থাকবে বলো তো, 20 ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 19 থাকুক, ইন্টু নিচে আমাদের থাকবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে থাকবে কি এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। কোনো অসুবিধা আছে এতটুকুর মধ্যে? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার একবার আছে, আরেকবার এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে দুইটা গুণ হলে কি হবে, অবভিয়াসলি 9 + 1 হয়ে যাবে, তার মানে আবার এটা 20 হয়ে যাবে।
সো আলটিমেটলি যেটা লেখা যায় 20x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি, এটা কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করছি, কার মান পাইছি? ওয়াই প্রাইমের মান পাইছি। আমার ওয়াই ডাবল প্রাইমের মান লাগবে, তখন আমার কি লাগবে? তখন দুইবার ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে এটা ইউ, এইটা ভি। তার মানে ইউ ভি আকারে যদি আমি করতে যাই, তখন এইটাকে আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে। কিভাবে করে? ইউ ভি এর সূত্রটা কি? ডিডি এক্স অফ ইউ ভি, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। মানে একটাকে ধরবো আর একটাকে রাখবো, একটাকে ধরবো আর একটাকে রাখবো, এইভাবে করতে হবে। সো আমি যদি আলটিমেটলি করতে যাই তাহলে কি করব? খেয়াল করি, ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা লিখবো 20টা বাইরে চলে আসবে, ডিডি এক্স অফ কি আসবে বলো তো? এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, একটা জিনিস খেয়াল করবা, এই ওয়াই ডাবল প্রাইমের মান আমি যা পাবো সেখানে জাস্ট এক্স এর মান 0 বসাই দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি আগে মানটা বের করবো এটা। তাহলে এই রাশিটা যদি আমি লিখি তখন দেখতে কেমন লাগবে? তখন হবে হচ্ছে আমাদের কি আছে এখানে বলো তো? এই যে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20 যেটা, সেটা আমরা একটু আগেই বের করলাম না? একটা মান পাইছিলাম না? কি মান পেয়েছিলাম? এই মানটা পেয়েছিলাম। আবার এইটার জন্য আমরা আবার আলাদা আরেকটা মান পাবো। সো আমরা আলাদা আলাদা করে ফেলি, 20 ইন্টু ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। তাহলে ইউটা এমনি থাকুক, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20 ইন্টু ডিডি এক্স অফ ভি। ভিটাকে এখানে ডিডি এক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই না? সো একটা আসতেছে আমাদের এখানে মাইনাস হাফ ডিফারেন্সিয়েশন, আরেকবার আসবে আমাদের প্লাস 20 ইন্টু কী হবে? 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফটা থাকবে ইন্টু ডিডি এক্স অফ, বাড়তি আর একটা জিনিস থাকবে, সেটা কি? এইটা যে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20। অলরাইট, ফাইন। তাহলে আমরা পরে যেটা করব সেটা কি? সেটা হচ্ছে দেখো, সো এতটুকু তো আমরা পাইলাম, এতটুকু যদি পেয়ে থাকি, জাস্ট ওয়াই ডাবল প্রাইমটা আমরা এখন বের করার চেষ্টা করব। 20 ইন্টু প্রথম কথা এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু 20, যেটা এটার মান কি? ওয়াই না? তাহলে 20 ইন্টু ওয়াইটা থাকবে, বাড়তি থাকতেছে আরেকটা এইটা। তাহলে আমার মাইনাস হাফটা বাইরে চলে আসবে, আসুক মাইনাস হাফ বাইরে। আসার পরে আমার আর কি থাকবে? 1 প্লাস এক্স স্কোয়ার, যে এইটা নিচে মাইনাস হাফ যেটা, তার মানে এই অংশটা আমাদের ওয়াই আকার। সো মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ারের জন্য 2x, জাস্ট চেন রুল ফেলে দিছি, এত কষ্ট করার কোনো দরকার নাই, শুধু চেন রুলটা ফেলে দিছি, ঠিক আছে? প্লাস আরেকটা কি আছে আমাদের? 20 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, থাকুক মাইনাস হাফ, ইন্টু ডিডি এক্স অফ এইটা, 8 টু দি পাওয়ার 20। এটার একটা মান পাইছিলাম না? মানটা কত ছিল? এত ছিল। তাহলে এই মানটা এখানে বসাই দিব আমরা, ইন্টু 20 ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ফাইন, এখন দেখো এটা হলো ওয়াই ডাবল প্রাইমের টোটাল মান। দেখতে একটু ভয়ানক লাগতেছে, বাট এখন যদি আমি এক্স এর মান 0 বসাই দিই তাহলে জাস্ট এই জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। কেমন ইজিয়ার হয়ে যাবে? দেখো, এক্স এর মান 0 বসালে আমরা কত কত পাই বলো তো? 20 ইন্টু ওয়াই ইন্টু মাইনাস হাফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হাফ প্লাস 2x, অ্যান্ড আমাদের ওয়াইটা আছে। সো আমরা জানি এইখানে বলা আছে যে এক্স ইজিক্যাল টু 0। এক্স ইজিক্যাল টু 0টা কই বলা আছে? আসলে ইজিক্যাল টু 0টা বলা আছে এই জায়গাটা। তো আমাদের এই জায়গায় এক্স ইজিক্যাল টু 0 যেটা বলা, সো আমাদের এটা জাস্ট এখানে বসাতে হবে। তাহলে বসালে কি আসবে? তুমি এখানে মানটা বসাও, দেখো কত আসে। 1, এটার মান তো 0ই চলে আসবে, 20 ইন্টু 20, তাহলে আলটিমেটলি মান আসবে 400। অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তুমি এটা অন্যভাবেও করতে পারবা, এটা আরও কয়েকটা নিয়ম আছে, তুমি আরও ইজিলিও করতে পারো চাইলে। তবে এইটা অ্যাকচুয়ালি আমার কাছে ইজিয়ার লাগছে, ঠিক আছে? তাহলে আমরা এর পরেরটাতে যাই। পরেরটা কি আছে? 7 নম্বর। এবারটা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই কমন একটা ম্যাথ। সেটা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ, আচ্ছা, y ইজিক্যাল টু 1 বাই এক্স মাইনাস 1, এক্স অক্ষ এক্স ইজিক্যাল টু হাফ এবং এক্স ইজিক্যাল টু 2 রেখাগুলি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এর মানে কি?
এর মানে হচ্ছে যে আমাদের আগে গ্রাফের কথাটা চিন্তা করতে হবে। তাহলে গ্রাফের কথা যদি চিন্তা করি, তিন রেখাগুলো কি কি? এক্স অক্ষ। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই। এখন কি বলে দিয়েছে যে ওয়াই ইজ ইকুয়াল টু 1/x-1। একটা জিনিস খেয়াল করো, এই গ্রাফটা আসলে দেখতে কেমন হবে? এটাকে চাইলে উল্টাভাবে এইভাবে লেখা যায়, 1y+1 ইজ ইকুয়াল টু 1/x, অথবা বড় হাতের ওয়াই যদি আমি এটাকে লিখি তাহলে 1/x চলে আসতেছে, তাই না? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1/x মানে কি? ওয়াই সমানুপাতিক 1/x, এই টাইপের একটা গ্রাফ চলে আসবে না? হ্যাঁ, অবশ্যই। আর এই গ্রাফটাগুলো কিরকম হয়? এরকম বাঁকা গ্রাফ হয়। সবাই ক্লিয়ার? এখন কথা হচ্ছে এরকম বাঁকা গ্রাফ হয় বুঝলাম, কিন্তু এইখানে ওয়াইয়ের মানটা কিন্তু y+1। তো ওয়াইয়ের মান যেহেতু y+1, তাহলে এই গ্রাফটা অ্যাকচুয়ালি মানে এই টাইপের গ্রাফ যেটা ওয়াই সমানুপাতিক 1/x, ওই টাইপের গ্রাফগুলো হচ্ছে জিরোতে মিলিত হয় না পারফেক্টলি, কিন্তু এইটা জিরোতে মিলিত হতে পারবে। কেন জিরোতে মিলিত হতে পারবে? কারণ এখানে y+1 আছে, ওয়াই নেই। এখন y+1 থাকাতে কি হয়েছে? ওয়াইয়ের মান যদি জিরো হয় তাহলে কিন্তু 1/x এর মান জিরো হয় না, 1 হয়। বোঝার চেষ্টা করো। তার মানে ওয়াইয়ের মান যদি ফর সাম রিজন সাপোজ জিরো হয়, তাহলে 1/x এর মান হবে 1, তখন x এর মান কত আসবে? 1। সো এটা কি ইম্পসিবল কোনো কিছু? বাট এটা কোথায় মিলিত হতে পারবে না? এটা মিলিত হতে পারবে না y ইজ ইকুয়াল টু -1 এ। y ইজ ইকুয়াল টু -1 হলে অ্যান্সারটা আসবে এরকম, -1 + 1 ইজ ইকুয়াল টু 1/x। তার মানে কি 0 ইজ ইকুয়াল টু 1/x। এটা কি সম্ভব? তো x ইজ ইকুয়াল টু 1/0, এটা কখনোই পসিবল না। সো এটার লিমিটিং হচ্ছে 0, কিন্তু এটার বেলা লিমিটিং প্রান্তটা হবে হচ্ছে কি -1। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা গ্রাফ আঁকানোর সময় এটা সতর্ক থাকবো। তাহলে আমাদের এই গ্রাফ চিত্রটা এরকম হবে না। কেমন হবে তাহলে? গ্রাফ চিত্রটা হবে হচ্ছে এরকম, এদিক দিয়ে গিয়ে এই বরাবর এসে এরকম একটা বাঁকা হবে। বুঝতে পারছি বিষয়টা? এখন এরকম বাঁকা যদি হয়, এইটা কোন বিন্দু? আমাদের এটা একটু চিন্তা করা লাগবে। এখানে y ইজ ইকুয়াল টু 0 আমি মাত্রই দেখালাম যে y এর মান 0 হলে x এর মান কত হওয়া উচিত? খেয়াল করো, y এর মান 0 হলে x এর মান হওয়া উচিত 1। কেন? কারণ y এর মান 0, তাহলে 0 + 1 ইজ ইকুয়াল টু 1/x, সুতরাং x ইজ ইকুয়াল টু 1। তার মানে এই মানটা হবে 1,0। তার মানে এই দুইটা, এই x অক্ষ এবং এই দুইটা হচ্ছে মিলিত হয় কোন জায়গাতে? 1,0 বিন্দুতে। ভালো কথা। আরেকটা বাড়তি জিনিস আছে কি? x ইজ ইকুয়াল টু হাফ। তাহলে x ইজ ইকুয়াল টু হাফটা মানে কি? এখান থেকে হাফ দূরত্ব। তাহলে হাফ দূরত্ব যদি হয় তাহলে এরকম একটা লম্ব রেখা হবে, তাই না? হ্যাঁ, হইল। x ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2 রেখা যদি আমি দিই তাহলে এইরকম আরেকটা লম্ব রেখা হবে। ওকে, এখানে মিলিত হচ্ছে। তাহলে এটা হলো 2,0 বিন্দুতে মিলিত হচ্ছে, এইটা 1/2,0 বিন্দুতে মিলিত হচ্ছে। এখন একটু খেয়াল করো, এটা যদি হাফ হয় তাহলে এদের মিলন বিন্দুটা কোথায়? আমাদের এটাও বের করা লাগবে। এই বিন্দু আর এই বিন্দুটাও বের করা লাগবে। এই বিন্দু বের করবো কিভাবে আমরা? এই বিন্দু বের করবো হচ্ছে, আমরা এই রেখার মান জানি কত? এই রেখার সমীকরণ জানি y ইজ ইকুয়াল টু 1/x - 1। তাহলে আমরা x এর মান তো এখানে জানি কত? হাফ। তো হাফটা এখানে বসাও, হাফ বসালে কত আসবে? 2 সমান সমান 2 - 1 ইজ ইকুয়াল টু 1। তার মানে এই বিন্দুটার মান হবে হচ্ছে 1/2,1। বুঝাতে পারছি বিষয়টা? ওকে, 1/2,1 চলে আসলো। এখন এইটার মান তাহলে কত হবে? তুমি y এর মানে এখানে 2 বসাও। y এর মান যদি 2 বসাই তাহলে y ইজ ইকুয়াল টু আমাদের আসবে 1/2 - 1, তার মানে -1/2। সো এইটার মান হবে 2, -1/2। আমি ক্লিয়ার? দেখো আমি দুইটা মান পেয়ে গেছি। এখন আমাকে বলছে কি দ্বারা রেখাগুলি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। নাও দ্য কোশ্চেন ইজ, এই সীমাবদ্ধ ক্ষেত্রটা কোনটা? সীমাবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে এইটা, এই যে এই একটা আর এই একটা। আমাদের এই দুইটা সীমাবদ্ধ ক্ষেত্র আছে। তাহলে এইটা যদি A1 হয় আর এইটা যদি A2 হয়, কারণ মনে কোনো দুঃখ থাকা উচিত না, তাহলে A1 আর A2 যেহেতু আছে আমাদের, সেই A1 আর A2 এর মান বের করতে হবে। A1 আর A2 এর মান কিভাবে বের করব? ইন্টিগ্রেশন করব। কিভাবে ইন্টিগ্রেশন করব? লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের প্রথমে যদি A1 এর মান বের করতে চাই, A1 এর মানটা কত হবে? ইন্টিগ্রেশন করো। কত থেকে কত পর্যন্ত বলো তো? কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা? এক্স এর সাপেক্ষে না ওয়াই এর সাপেক্ষে? এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি ওয়াই এর সাপেক্ষেও করতে পারো, এক্স এর সাপেক্ষেও করতে পারো। সাপোজ আমি যদি এক্স এর সাপেক্ষে করি, তাহলে এই কোন রেখাটা এটা? এটা হচ্ছে 1/x - 1 রেখা, তাই না? এই যে এই রেখাটা,
এই যে আমি যে অন্য কালি দিয়ে যে রেখাটা আঁকাইছি, সেই রেখাটাতেই জাস্ট এতটুকু পর্যন্ত আসার জন্য আমার যতটুকু ক্ষেত্রফল হয়েছে সেই ক্ষেত্রফলটা বের করতে হবে না, A1। আবার A2 যেটা, সেটা হচ্ছে 2, -½ পর্যন্ত আসার জন্য যতটুকু পরিমাণে ক্ষেত্রফল হয়েছে সেই ক্ষেত্রফল বের করলেই হবে। তাহলে এখানে অন্য কোনো রেখার কোনো কাজই নেই, আমাদের শুধু এই রেখাটার কাজ লাগবে। রেখাটা কি তাহলে 1/x - 1, এবং ডিফারেন্স কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। কত থেকে কত পর্যন্ত? x এর সাপেক্ষে আমি x এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি। তাহলে xটা আমাদের কত এখানে? প্রথমে ছিল 1, তাই না? অবভিয়াসলি 1 ছিল। 1 থেকে সে কত পর্যন্ত আসছে? হাফ। তাহলে এইটা হলো 1, এই আসলো হাফ। আবার এই আসলো A2। এখন A2 এর মান যেটা, সেটা কত আসবে আমাদের? কত থেকে কত পর্যন্ত? আবার 1। 1 থেকে যাবে হচ্ছে 2। কেন 2? কেন 2? কারণ এখান থেকে 1 থেকে 2 পর্যন্ত। তাহলে লিমিটটা দেখো, তোমার x শুরু হয়েছে 1 থেকে, গেছে 2 পর্যন্ত। তাহলে 1 থেকে 2 গেল, আবার 1/x - 1 dx। কোনো দুঃখ আছে এতে? ওকে। সো আমাদের এই দুইটা মান আসবে। এখন মজার বিষয় হচ্ছে, এদের মান যদি তুমি বের করো, দেখবা যে একটা পজিটিভ মান আসবে, একটা নেগেটিভ মান আসবে। তো ক্যালকুলেটর বসায় দেখো এটার মান কত আসে। এটার মান আসবে হচ্ছে তোমার, আচ্ছা, একটা আসবে 0.19, আর একটা আসবে হচ্ছে -0.31, তাই না? এরকম যদি আসে, একটু ঝামেলা গেল না যে এটা নেগেটিভ, তাহলে আমার টোটাল এটা কত আসা উচিত? A1 + A2। এখন মজার বিষয় হচ্ছে, অনেকে এই নেগেটিভ মানটা সহ এখানে দিয়ে দেয়, বাট এটা হবে না। এখানে যেটা হবে, এই নেগেটিভ মানটা কেন আসছে? নেগেটিভ মানটা আসছে হচ্ছে আমাদের এদিকে পজিটিভ মান ধরছে, এই জন্য এদিকে নেগেটিভ চলে আসছে। এখানে এই নেগেটিভের কোনো ভ্যালুই নেই। এখানে টোটাল যেটা, সেটা হচ্ছে আমাদের জাস্ট 0.31 যেটা, সেটা ধরতে হবে। কেন? কারণ আমার তো এরিয়ার কথা বলছে। সো এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। আমার টোটাল এরিয়া বের করার সময় এই এরিয়া আর এই এরিয়া যোগ করতে হবে। তাহলে আমরা জাস্ট দুইটা যোগ করে দিব। তাহলে 0.19 প্লাস 0.31 আমরা পজিটিভ নিব। কি নিব? পজিটিভ নিব। বুঝাতে পারছি? তাহলে পজিটিভ নিলে আলটিমেটলি মান কত আসা উচিত? 0.50। আমি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এখন এইটাকে চাইলে তুমি অন্যভাবে করতে পারতা। অন্যভাবে কিভাবে? এখানে dx এর বদলে তুমি dy ও লিখতে পারতা। dy লিখলে আবার একটু প্রবলেম ছিল। সেটা হচ্ছে, dy লিখলে আমাদের এই 1/x - 1 যেটা আছে, সেটা আবার চেঞ্জ হয়ে যেত। সেটা চেঞ্জ হয়ে সেখানে এই x, ওই যে y = যে 1/x - 1 আছে, সেটা কেমন আসতো? এই y + 1 = 1/x, or x = 1/y + 1। তখন নিচে এখানে লিমিট বসাতে হইতো এটা 1/y + 1 dy। বুঝতে পারছি? এখানে বসাতে হইতো 1/y + 1 dy। আই হোপ বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে যাই। ওকে, আমরা 8-এ যাই। 8-এ কি বলছে? 8-এ বলছে হচ্ছে z + iz শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে z বলতে আসলে কি বোঝায়? z বলতে বোঝায় x + iy। এটা আমরা জানি, ছোটবেলা থেকেই জানি। আর একটা আছে iz কি? এটাকে i দিয়ে গুণ করো। i দিয়ে গুণ করলে কি আসবে আমাদের? xi। ও, আমি ফিজিক্সেরই দিতেছি, এত করে একক একটা। xi + i²y। i² মানে কত? i² মানে -1। সো আমরা আলটিমেটলি পাবো xi - y। ওকে, এটা পেলাম আমরা iz। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে z + iz, তাই না? তাহলে z + iz, এই দুটো যোগ করো। এই দুটো যোগ করলে আমরা কি পাই দেখো তো? কোনো কিছু কমন যায়? হ্যাঁ, i কমন যায়। x - yটা থাকতেছে। তাহলে x - y + i × x + y। ওকে, ফাইন। এখন আমরা যখন হচ্ছে করতেছিলাম, কি বলে, এই জটিল সংখ্যা যখন পড়ছি, তখন এই জিনিসটাকে গ্রাফে কিভাবে আঁকায় আমরা আশা করি জানি। এই y অক্ষ বরাবর আমাদের ইমাজিনারি পার্ট, x অক্ষ বরাবর আমাদের কোন পার্ট দিতে হয়? যে রিয়েল পার্টটা আছে সেটা। তাহলে এইটাকে আমরা একটা বিন্দু পাবো x, y, অবশ্যই পাবো। আরেকটা বিন্দু পাবো x, -y, যেটা হবে এখানে x, -y। ভালো কথা। আরেকটা বিন্দু পাবো আমরা x - y আর x + y। সো x - y আর x + y বিন্দুটা কোথায় হতে পারে? যে কোনো জায়গায় হতে পারে। এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। আমরা ধরে নিচ্ছি বিন্দুটা হবে এখানে। তাহলে সেটা কত হবে? x - y, x + y, তাই না? তাহলে কয়টা বিন্দু পাইলাম এখানে? 3টা বিন্দু পাইছি। 3টা বিন্দু থেকে বলছে শীর্ষ বিশিষ্ট ত্রিভুজ। তার মানে এইটা একটা
শীর্ষবিন্দু, এইটা আর একটা শীর্ষবিন্দু, এইটা আর একটা শীর্ষবিন্দু। আমি যদি এগুলো যোগ করে দিই তাহলে একটা ত্রিভুজ ক্রিয়েট করতেছে। এখন আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। আসলে এটা আগানোর কোনো দরকার নেই, এটা তুমি নিজের মতো করে করতে পারো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি, হাফ ইন্টু কি হবে, জাস্ট এই বিন্দুগুলো বসাই দিব। তাহলে বিন্দু কি কি আছে, একটা এক্স আছে, একটা ওয়াই আছে, একটা ওয়ান আছে, মানে ওয়ান বিন্দু না, এটা এক্স ওয়াই ওয়ান, আমরা যে সূত্রটা জানি। এরপর আরেকটা আছে আমাদের কি 200, এখানে মাইনাস ওয়াইটা আগে বসবে কেন, কারণ রিয়েল পার্টটা মাইনাস ওয়াই, সেটা এক্স অক্ষ বরাবর যাবে। আরেকটা আছে আমাদের এক্স, ভালো কথা লিখে দিলাম। তারপরে আছে আমাদের ওয়ান, এরপর আছে আমাদের এক্স মাইনাস ওয়াই যেটা রিয়েল পার্ট, এরপরে আছে আমাদের এক্স প্লাস ওয়াই, এরপরে আছে আমাদের ওয়ান। ব্যাস, আমাদের ম্যাথ হয়ে গেছে। আমাদের ম্যাথ যেহেতু হয়ে গেছে, জাস্ট এটাকে তুমি মান বের করে দাও, সেটাই অ্যান্সার হবে। তো এটা মান বের করার ক্ষেত্রে তুমি সরাসরি এখানে কি করতে পারো, অ্যান্সার লিখে ফেলতে পারো। সরাসরি এই পাশে সমান চিহ্ন দিয়ে করে ফেলতে পারো, অথবা 1 - 1 = 0, 1 - 1 = 0 লিখে এরপরে জিনিসটা আরেকটু ইজিয়ার করে করতে পারো। তো চলো আমরা ওইটাই করি না হয়। এটা যদি করতে যাই, সরি, তাহলে এটা যদি আমি করতে চাই তখন আমাদের কি লেখা উচিত, তখন আমাদের হবে হচ্ছে কাইন্ড অফ এরকম যে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স, এই পাশে যখন এটা মাইনাস করে দিচ্ছি তাহলে এটা থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে ওয়াই মাইনাস এক্স, এখানে থাকবে 0, এখানে থাকবে কি আমাদের মাইনাস ওয়াই আছে, তাহলে এটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, প্লাস ওয়াই কাটা। সো আলটিমেটলি থাকবে এখানে মাইনাস এক্স, এখানে এক্স এক্স কাটা, মাইনাস ওয়াই, এখানে থাকবে কি আমাদের 0, এখানে আমাদের থাকবে এক্স মাইনাস ওয়াই, এখানে আমাদের থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে 1। জাস্ট নির্ণায়কের সূত্র ফেলে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা সূত্র জানি r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, আরেকটা আছে কি r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3। কি করছি, জাস্ট এটা লিখে দিলাম। এখন তুমি অ্যান্সার বসাই দাও। তার অ্যান্সার বসালে কি আসবে, আমাদের এখানে 1 আছে, গুণ করে দাও। তো আমাদের আলটিমেটলি আসবে হাফ ইন্টু মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর প্লাস এক্স ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস আবার নেগেটিভ হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। এটাই তো চলে আসে, তাই না? তো আমাদের বেসিক্যালি যেটা এখান থেকে যদি করি, দেখো আমরা কি কি পাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কাটাকাটি চলে যায়, থাকবে কি আমাদের মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা, সেটা কি বলো, জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা, তার মডুলাসের মান এটাই। এখন কথা হচ্ছে এটা তো পজিটিভ মান, তাহলে এখানে কি নেগেটিভ মানটা হবে আমাদের? নেগেটিভ মানটা হবে না। কেন নেগেটিভ মানটা হবে না? কারণ এখানে আমাদের এরিয়া বলে দিয়েছে, তাহলে এরিয়া নেগেটিভ হয় না। সো এটা নেগেটিভ আসছে কেন? কারণ আমরা এই যে বিন্দুটা ধরছিলাম, সেই বিন্দুটা ধরতে ভুল হয়েছে, বিন্দুটা অন্য জায়গায় হবে, এই পজিশন অথবা এই পজিশন অথবা অন্য কোনো একটা পজিশন হবে, অথবা এই পাশের কোনো একটা পজিশন হবে। সো আমরা আলটিমেটলি যেটা লিখতে পারি সেটা হইতেছে, বাস এটুকু লিখলে এনাফ। আসলে এটা আর লিখে দেওয়া যায়, ঠিক আছে। আমরা এর পরেরটাতে যাই। ও, যেটা বললাম সেটা হচ্ছে আমরা মাইনাসটা তুলে দিই, ওকে। তারপরে আমরা কি লিখবো, এ প্যারাবোলিকের একটা ম্যাথ। এটা পরাবৃত্তাকার উপগ্রহ, ডিশের ব্যাস 6 ফুট ও গভীরতা 2.5 ফুট। যদি রিসিভারটি পরাবৃত্তের ফোকাসে স্থাপন করা হয় তাহলে শীর্ষবিন্দু হতে রিসিভারটির দূরত্ব কত? শীর্ষবিন্দুটি হতে রিসিভারটির দূরত্ব কত? বুঝছো, পরাবৃত্তাকার, তার মানে আমাদের একটা পরাবৃত্ত হবে, আঁকালাম একটা পরাবৃত্ত, ভালো কথা। উপগ্রহ ডিশের ব্যাস 6 ফুট, ব্যাস বলে দিয়েছে 6 ফুট। এটা যদি কেন্দ্র হয় তাহলে এইটুকু হবে আমাদের 3 ফুট, এইটুকু আমাদের হবে 3 ফুট, ভালো কথা। ও গভীরতা 2.5 ফুট, গভীরতা 2.5 ফুট, এই যে ভেতর দিকে যেটা, এই পুরোটা কত, 2.5 ফিট, ওকে। যদি রিসিভারটি পরাবৃত্তের ফোকাসে স্থাপন করা হয়, তাহলে শীর্ষবিন্দু হতে রিসিভারটির দূরত্ব কত? আমি ফোকাসে স্থাপন করছি, সাপোজ ফোকাসটা এখানে। এখন ফোকাসটা যদি এখানে হয় তাহলে এইটুকু দূরত্ব আমাদের এ হবে, যেটা আমরা নর্মাল সূত্র অনুযায়ী জানি। পরাবৃত্ত কোণ এ, এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, সূত্রটা জানি না আমরা, হ্যাঁ। এখন 2.5 ফিট দেওয়া আছে, 3 ফিট দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে এই এ এর মান। এইখানে 3, এখানে 3, এইটাও 2.5, কি বলে এটাকে, এইটুকু 2.5 ফিট। সো আমাদের এই হিসাব করলে পরে হচ্ছে এটার মান কত আসতেছে, 2.5,3। তাহলে 2.5,3 মানে এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করো, এটা সাপোজ 0,0, এটা 2.5,
তাহলে আমার এই বিন্দুটা কত 2.5,3 না, এই যে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা কত 2.5 - 3, তাই তো? তাহলে আমরা জাস্ট ওয়াইয়ের মান এখানে বসাবো। তাহলে ওয়াইয়ের মানে এখানে 3 পাচ্ছি, স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স এর মান আমরা জানি কত 2.5, বসাও। এখান থেকে তুমি জাস্ট এ এর মান বের করে ফেলবা। তাহলে 4 ইন্টু 2.5 কত 10, 3 থেকে 9, 9/10। কোথা থেকে? শীর্ষবিন্দু থেকে, এখান থেকে। বুঝতে পারছি? যদি আমাকে বলে দিত যে এই বিন্দু থেকে কত দূরত্বে অবস্থিত, তাহলে কি আমরা করতাম 2.5, আমি এই মানটা যেটা পাবো সেটা 2.5 থেকে বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসতো। ক্লিয়ার? ওকে, তাহলে এরপরটাতে যাই, আমরা 10-এ যাই। 10 নম্বর কি বলছে? একটি গ্রহের উপবৃত্তাকার কক্ষপথের দুটি শীর্ষবিন্দুর দূরত্ব 1400 মিলিয়ন কিলোমিটার। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে? উপবৃত্তাকার 1400 মিলিয়ন কিলোমিটার এবং দুটি ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 800 মিলিয়ন কিলোমিটার। উপবৃত্তাকার কক্ষপথটির সমীকরণ নির্ণয় করতে বলছে। প্রাইমারি দেখি আমরা কি হয়। ধরো এইটা একটা ফোকাস, এই বাবাজি আর একটা ফোকাস, এটা শীর্ষবিন্দু, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমাদের এই যে ফোকাস, এই ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত আমরা কি জানি? 2AE। আই হোপ ইউ নিউ দ্যাট। এখন দেখো আমাকে এখানে বলে দিয়েছে দুটি ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 800। তাহলে 2AE ইজ ইকুয়াল টু 800। 800 কি? মিলিয়ন। তাহলে মিলিয়ন মানে কি? 10⁶, তাই না? হ্যাঁ, 800 মিলিয়ন মানে হচ্ছে 10⁶। 800 × 10⁶। তাহলে 2AE। এখন আমি এর মানটা জানি না, যদি জানি তাহলে আমরা ইজিলি ই এর মানটাও পেয়ে যাই। খেয়াল করো, এ এর মান আসলে দেওয়া আছে কিভাবে? এই যে দুটি শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, কারণ 2A এটা কিন্তু আমরা জানি 1400 × 10⁶। তাহলে এখান থেকে আমরা এর মান ইজিলি পেয়ে যাচ্ছি না? কত হচ্ছে? 700 × 10⁶। কত হবে এটা? মিলিয়ন কিলোমিটার বলছেন, সো এটা কিলোমিটার, এটা আসবে কিলোমিটার। ক্লিয়ার? অলরাইট, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এখন আমার দরকার ই এর মান। তাহলে ই এর মান আমরা কত পাবো এখান থেকে? 800 × 10⁶ ভাগ 2 × 700 × 10⁶। খেয়াল করো তো কত আসে? 10⁶ কাটা, 0 0 0 0 সব কাটা, তাহলে থাকবে হচ্ছে 8/14। তাই থাকতেছে না? ইয়েস। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা কত পাবো? 4 পাবো এখানে, আর এখানে পাবো 7, 4/7। তাহলে আমরা ই এর মান পেয়ে গেলাম 4/7। আমি এর মানও জানি, ই এর মানও জানি, তাহলে আমি বি এর মান বের করতে পারবো অবশ্যই। কারণ আমরা জানি ই ইজ ইকুয়াল টু √1 - b²/a²। তাহলে এখান থেকে বি এর মান কিভাবে বের করে? সো লিখতে পারি আমরা e² ইজ ইকুয়াল টু 1 - b²/a²। তাই লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। সো আলটিমেটলি আমরা কি লিখতে পারি বলতো? 1 - e²টা এই পাশে চলে যাবে, তাহলে b² ইজ ইকুয়াল টু a² ইন্টু 1 - e²। আই হোপ উই নো দ্যাট। এখন কথা হইলো, আমি এ এর মান পাইছি, এখান থেকে a² একটা মান পাবো। হ্যাঁ, আবার এই অংশে a² মান বসাবো, e² মান বসাবো, তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো কি? b² মান পাবো। এই যে b² মান পাইলাম আর e² মান পাইলাম, এটা ইউজ করব কোথায়? জাস্ট আমরা সূত্র ফেলে দেব, x² / a² প্লাস y² / b² ইজ ইকুয়াল টু 1। আমি a² মান জানি, b² মান জানি, এটাই অ্যান্সার। আই হোপ বুঝতে পারছি। ওকে, তাহলে এর পরেরটাতে আমরা যদি যাই, কি দেওয়া আছে আমাদের? 11। কি বলা আছে? যে cos³ - হাফ sin2x ইজ ইকুয়াল টু sin³ প্লাস 1। ঠিক আছে, তো আমরা একটু ম্যাথটা করার চেষ্টা করি। cos³ - হাফ sin2x ইজ ইকুয়াল টু sin³ প্লাস 1। তাহলে এইটাকে চাইলে আমরা একটু চেঞ্জ করতে পারি এইভাবে, cos³ - sin³ মাইনাস হাফ sin2x, এটাকে আমরা লিখতে পারি কি? ইন্টু 2 sin x cos x। অবশ্যই লেখা যায় ইজ -1 ইজ ইকুয়াল টু 0। ওকে, আমরা এখন খেয়াল করো, কোথাও কোনো কিছু যদি এরকম ছোট করে ফেলা যায় সেগুলো আমরা তাই করার চেষ্টা করবো। যেমন cos³ - sin³ এটা একটা সূত্র পড়ে কি? cos x - sin x ইন্টু cos² x প্লাস sin² x প্লাস sin x ইন্টু cos x, তাই না? সাথে এখানে একটা 2 কাটা চলে যায়, তাহলে মাইনাস যদি আমি কমন নেই
তাহলে থাকবে 1 প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স, তাই না? 1 প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স সমান আলটিমেটলি থাকবে কত? 0। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে কোস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এই বাবাজির মান কত? 1। তার মানে 1 প্লাস সাইন এক্স কজ এক্স দুইটা জায়গাতে আছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এই অংশে। তাহলে আমাদের কিছু একটা কমন যায় এখানে। কি কমন যাবে? 1 প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে যেহেতু দুইটার গুণফল 0 আসতেছে, দ্যাটস ওয়াই এটা হয় 0 হবে অথবা এটার মান হয় 0 হবে। তাহলে আমরা লিখি, এখানে একটু হিসাব আছে, দেখাচ্ছি। 1 প্লাস সাইন এক্স কজ এক্স ইজ ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে কজ এক্স মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে আমরা সাইন এক্স কজ এক্স এর মান কিভাবে বের করা যায়? সাইন এক্স কজ এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি -1, বা সাইন 2x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি -2। এখানে যেটা করছি সেটা হলো 2 দিয়ে গুণ দিচ্ছি, 2 গুণ করে উভয় পাশে। এখন একটা মজার বিষয় দেখো, সাইন 2x ইজ ইকুয়াল টু -2 আছে, এটা কি কখনো সম্ভব? অবশ্যই সম্ভব না। কেন সম্ভব না? কারণ সাইনের মান কখনোই -1 এর চেয়ে ছোট হতে পারবে না এবং +1 এর চেয়ে বড় হতে পারবে না, কারণ এর লিমিট কত? -1 থেকে +1 পর্যন্ত। সো এই অংশটা যেটা, এটা হবে না, এটা কাটা। তাহলে আমাদের থাকবে এটা। এখন এইটা থেকে আমি মান কিভাবে বের করব? আমাদের সেই cos a প্লাস b এর সূত্রটা ফেলতে হবে। কি cos a ইন্টু cos b মানে sin a ইন্টু sin b, অথবা sin a প্লাস b এর সূত্রও ফেলতে পারো। sin a cos b প্লাস কি ওটা, sin a cos b প্লাস sin b ইন্টু cos a। সো সাপোজ এই অংশটার কথাই যদি আমি চিন্তা করি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো তো, cos x মাইনাস sin x আছে, কোনো ধরনের সূত্র পড়ে না। এখন এখান থেকে যদি আমি মান বের করতে চাই, তাহলে আমরা প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে 1/√2 দিয়ে গুণ করা উভয় পাশকে। কেন 1/√2 দিয়ে গুণ করলাম? কারণ 1/√2 একটা মান যেটা হচ্ছে আমি সাইন অথবা কজ এর মান আকারে লিখতেই পারি। তাহলে 1/√2 দিয়ে যদি আমি গুণ করি, এই পাশে 1/√2 থাকবে। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? 1/√2 cos 45 ডিগ্রির মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে আমরা এখানে লিখতে পারি cos π/4 ইন্টু cos x মাইনাস সাইন π/4 ইন্টু সাইন x। তার মানে আমি এই সূত্রে আনার জন্য আমি এখানে 1/√2 দিয়ে গুণ দিলাম। তাহলে আমি যদি cos π/4 এটাকে সূত্রে ফেলি, তাহলে কি আসবে? cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b। তার মানে cos a প্লাস b, a প্লাস b মানে কি? x প্লাস π/4 ইজ ইকুয়াল টু আমরা আলটিমেটলি কি লিখতে পারি? 1/√2 আছে, এটাকে আমরা লিখতে পারি cos π/4। ফাইন, লিখে ফেলছি। এখন জাস্ট x প্লাস π/4 এর মান আসবে। তাহলে x প্লাস π/4 এর মান আমরা কত পাবো? এখান থেকে π/4 আসা উচিত, তাই না? না, অ্যাকচুয়ালি π/4 আসা উচিত না। তুমি দেখো এই মানটা পজিটিভ 1/√2। তাহলে এরকম ভাবে শুধু π/4 না, এরকম অসংখ্য মান আসে। তাহলে অসংখ্য মানটা আসলে কত আসে? অবভিয়াসলি আমরা বুঝতেছি যে cos এর মান কোথায় কোথায় পজিটিভ সেটা দেখতে হবে। তাহলে cos এর মান কোথায় কোথায় পজিটিভ? একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, আর কারণ এটা পজিটিভ মান, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে হয় π/4 হবে বা -π/4 হবে। এখন π/4 আর -π/4 দুইটা মানই হতে পারে, শুধু কি দুইটা মানই হতে পারে? না, এরকম তো সেটা অনেক জায়গাতে ঘুরতে পারে। কি 2π প্লাস π/4 অথবা 2π মাইনাস π/4, তারপরে 4π প্লাস π/4 অথবা 4π মাইনাস π/4, এরকম হতেই পারে। তখন যেটা করব সেটা হচ্ছে মানটা আসবে এরকম যে 2nπ, বুঝো, 2nπ প্লাস মাইনাস দুইটাই হতে পারে π/4। এইটা পাবো x প্লাস π/4 এর জন্য। তাহলে আমার থেকে সমাধান আমরা পেয়ে গেছি বেসিক্যালি। সুতরাং এখান থেকে জাস্ট x এর মানটা বের করে ফেলবো আমরা। কিভাবে বের করব? যদি আমি একটু উপরে যাই, তাহলে এখান থেকে আমি x এর মান পাবো কত? যদি প্লাস থাকতো তাহলে শুধু 2nπ, আর যদি এখানে মাইনাস হয় তাহলে কত হবে? π/2 হয়ে যাচ্ছে। তার মানে 2nπ তারপর মাইনাস π/2, এই অনুযায়ী। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটাতে কি বলা আছে একটু খেয়াল করি। একটি পাথর কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে তা পতন সময়ের t সেকেন্ডে h মিটার দূরত্ব অতিক্রম করে। দেখাও যে পতনের সময় ইজ ইকুয়াল টু h/gt প্লাস t/2।
এর মানে কি, একটি পাথর কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে তা পতন সময়ের শেষটি সেকেন্ডে, আমি ধরে নিলাম তার টোটাল পতন সময় টি, ধরলাম, অসুবিধা নাই তো আমার। তাহলে আমার কি বলছে যে পতন সময়ের শেষটি সেকেন্ডে সে এইচ মিটার দূরত্ব অতিক্রম করে দেখাও যে পতনের সময়, তার মানে আমাকে এই টি সমান যে এইটা, আমাকে এটা দেখাতে হবে, তাই দেখাতে হবে না? হ্যাঁ। তাহলে এটা কিভাবে দেখাবো, একটু কল্পনা করো, আমি একটা পাথরকে যদি এইভাবে ফেলে দিই, সে যদি আমাদের টোটাল উচ্চতাটা বড় হাতের এই কল্পনা করি আমরা, যদি অতিক্রম করে, সে কত সেকেন্ড অতিক্রম করতেছে, টি সেকেন্ডে অতিক্রম করতেছে, তাই না? তাহলে এইচ এর মান এখান থেকে কত পাবো আমরা, হাফ জি টি স্কোয়ার। কারণ কি, উপরে ইউ এর মান 0। ওকে, ভালো কথা। এখন আমাকে এখানে বলে দেওয়া হয়েছে কি, যে পতন সময়ের শেষটি সেকেন্ডে সে এইচ মিটার দূরত্ব অতিক্রম করতেছে, একদম শেষটি সেকেন্ডটাতে। শেষটি সেকেন্ডটাতে সে যদি এইচ মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা লিখতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু শেষটি সেকেন্ড, তার মানে এখান থেকে সাপোজ এই পর্যন্ত সে পড়ছে টি সেকেন্ডে, এবং এটা শেষটি সেকেন্ড, এবং শেষটি সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইচটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু এই অংশে একটা ইনিশিয়াল বেগ আছে ভি নট, লিখে দিই আমরা। তাহলে ভি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার লেখা যায়? হ্যাঁ, যায়। এখন কথা হচ্ছে এই যে টি এর মানটা, সরি, এই যে ভি নটের মানটা, ভি নটের মান তো আমরা জানি না, আসলে জানি কি হবে, ভি নট ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি, কত হবে, টি মাইনাস টি। কেন টি মাইনাস টি, বোঝার চেষ্টা করো। কারণ হচ্ছে সে যখন এখান থেকে একদম নিচে পড়ছে, সেই পুরো টাইমটা টি, এবং এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসার জন্য টাইম লাগছে কতটুকু, টি মাইনাস টি সেকেন্ড, তাই লাগছে না? তাহলে আমার এখানে একটা ভেলোসিটি পাবো, সেই ভেলোসিটিটা কত, ইউ প্লাস জিটি, যে সূত্রটা কত, তাহলে টি এর মানে এখানে কত, টি মাইনাস টি, মানে সহজ বাংলায় ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি এর সূত্র বলছে এখানে, তাহলে ইউ প্লাস জি ইন্টু টি মাইনাস টি। ওকে, ভালো কথা। আমরা এখানে ভি নটের মানটা এখানে বসাই দেবো। তাহলে বসালে আমরা কত পাবো বলো তো, ইউ প্লাস জিটি মাইনাস জিটি দিলাম, ইন্টু ছোট হাতের টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই না? এখান থেকে আমার যে মানটা বের করা লাগবে সেটা হইতেছে এই বড় হাতের টি এর মানটা বের করা লাগবে, এবং সেই মানটা কোনটার ফাংশন আকারে বের করা লাগবে, এইচ এবং টি এর ফাংশন আকারে। এবং দেখো এখানে এইচ আছে, ছোট হাতের টি আছে, এই দুইটা ফাংশন আকারেই কিন্তু এটা আছে। এখন কথা হচ্ছে ইউ এর মান জানি আমরা, ইউ এর মান কত, 0, তাহলে এটার কোনো ভ্যালু নাই। তার মানে আমরা আলটিমেটলি লিখতে পারি জি টি ইন্টু টি মাইনাস জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ। তাহলে আমরা এইচ সমান আরও লিখতে পারি যে জি টি ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কোনো অসুবিধা আছে এইটুকুতে? ওকে, থাকা উচিত না। তাহলে আমরা দেখো এইটা থেকে আমাদের কোনো কিছু কমন যায়? হ্যাঁ, কমন যায়। কি কমন যায়? জিটি কমন যায়। তাহলে জিটি যদি কমন যায় তাহলে আমরা লিখতে পারি এইচ বাই জিটি, লেখা যায় না? এটা এই পাশে নিয়ে এসে বসছি, তাহলে থাকবে কি, টি। দেখো এইচ বাই জিটি অলরেডি চলে আসছে, মাইনাস আরেকটা জিনিস থাকবে, এটা যেহেতু টি ছিল, টি বাই 2। তাহলে আমার এখান থেকে বড় হাতে টি এর মান কত আসতেছে, এইচ বাই জিটি প্লাস টি বাই 2, এটা হবে আমাদের বড় হাতের টি, অ্যান্ড এইটাই হলো আমাদের অ্যান্সার। এই যে পতনের সময় চাইছে, আমি ক্লিয়ার? ওকে ওকে, তাহলে আমরা 12 নম্বর গেল, অন্যটাতে একটু যাই, 13তে যাই। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে একটি গলতি হতে দুর্গের দেয়াল বরাবর একটি পাথর আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। ওকে, এখন দুর্গটি 45 মিটার দূরে এবং দেয়ালের উচ্চতা 20 মিটার হলে পাথরটি কি দেয়াল অতিক্রম করতে পারবে? উত্তরের যথার্থতা ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা একটু এটা জিনিসটা কল্পনা করি আগে। হ্যাঁ, দেয়ালের উচ্চতা বলা আছে, তার মানে আমি একটা দেয়াল আঁকালাম সাপোজ, এবং দেয়ালটা কত, 20 মিটার উচ্চতা। ওকে, 20 মিটার উচ্চতা। কি করছি আমি, দুর্গের দেয়াল বরাবর পাথর আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। দুর্গটি 45 মিটার দূরে, তার মানে দুর্গটা এখান থেকে আমি 45 মিটার দূরে কোনো একটা স্থান থেকে আমি গুলতি দিয়ে নিক্ষেপ করছি। তাহলে আমার
অ্যাঙ্গেল ক্রিয়েট করছি কততে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কি করছি? 22 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। ওকে, নিক্ষেপ করছি, করার পর সে 45 মিটার দূরে যাবে এবং এখানে বলে দিছে আমার 20 মিটার উচ্চতা। আমাকে দেখাতে হবে যে 45 মিটার দূরে সে আসলে এই বেগে নিক্ষেপ করলে কতটুকু উচ্চতা পর্যন্ত যায়। যদি সেটা 20 মিটার হয় অথবা 20 মিটারের চেয়ে বেশি হয়, তাহলে সেটা কি করবে? আমাদের এই দেয়ালটাকে পার করতে পারবে বা টপকাতে পারবে। এখন অবভিয়াসলি এটা খুব ইজি একটা ম্যাথ। দেখো কিভাবে ইজি। প্রথম কথা হচ্ছে 22 মিটার পার সেকেন্ড বেগে আমি এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিছি, তাহলে তার দুইটা উপাংশ আছে। একটা এদিকে, এটা হলো 20 cos 45 ডিগ্রি, আরেকটা হচ্ছে 20 sin 45 ডিগ্রি, তাই না? sin 45 ডিগ্রি যেটা, এইটার জন্য দেয়ালটার উপর দিক সে যাওয়ার চেষ্টা করে। এটার জন্য আমার বলটা বা গুলতি হতে যে পাথরটা, সেই পাথরটা উপরের দিকে যাবে। তাহলে উপরের দিকে যেহেতু যাচ্ছে, তাহলে আমি হাইটটা বের করলেই হবে। ধরতেছি আমি 45 মিটার পর্যন্ত যাইতে 30 সেকেন্ড টাইম লাগে। কত সেকেন্ড টাইম লাগে? 30 সেকেন্ড। ওকে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আশা করি এটা জানিস। তাহলে আমরা এখান থেকে এইচ এর মান কত পাবো বলতো? ইউ এর মান আমরা জানি 22 sin 45 ডিগ্রি, জানি না? হ্যাঁ জানি। ইন্টু এরপরে আছে আমাদের কি? টি। টি এর মানটা আমি জানি না। এই তো এখানে হবে মেইন ঝামেলাটা। আমি তো টি এর মান জানি না, তাহলে এটা করবো কিভাবে? এখান থেকে আমার প্রথমে আগে টি এর মানের কথা বের করতে হবে, টি এর মানটা বের করতে হবে। এখানে দেখো দুইটা ভেরিয়েবল, একটা এইচ আর একটা টি। তাহলে আমি টি কোথা থেকে পাবো? টি সেকেন্ডে সে যদি টি সেকেন্ডে কত দূর গেছে? আনুভূমিক বরাবর 45 মিটার গেছে না? অবভিয়াসলি। তাহলে আমরা টি এর মান এখান থেকে পেয়ে যাই। এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র পড়ছি আমরা জানি। এখন ভিটি যেটা, এটা ভি এক্স টি, তাই না? এখন এইটা সমবেগের সূত্র আর এইটা হচ্ছে ত্বরণ থাকাকালের সূত্র। এখন এটা ত্বরণ কেন ইউজ করছি? কারণ সে উপরের দিকে যাচ্ছে, এই কারণে একটা নিচের দিকে জি কাজ করতেছে, যেটা একটা ত্বরণ। কিন্তু যখন আনুভূমিকভাবে যাবে তখন নিচের দিকে জি, এই বরাবর তো কোনো এ বা জি টি কিছু নাই, আছে নাই। সো দ্যাটস ওয়াই এস ইজ ইকুয়াল টু ভি এক্স ইন্টু টি। এখন ভি এক্সকে আমরা লিখতে পারি ভি কস থিটা। কস থিটা মানে কি? তার মানে 22 কস কত? 45 ডিগ্রি ইন্টু টি, এবং এস এর মান আমরা জানি কত? 45 দেওয়া আছে না? 45 মিটার দূরে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা টি এর একটা মান পাবো 45/22 ইন্টু কস 45 ডিগ্রি। ব্যাস, তুমি এখান থেকে যে টি এর মানটা পাইছো, সেই টি এর মানটা এখানে বসাই দিলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে দেখি সাইন 45 ডিগ্রি মান কত? 22/√2 ইন্টু টি এর মান আসবে হচ্ছে 45 ইন্টু √2/22, তাই তো? 45√2/22। ওকে, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, তার মানে কি 45 স্কোয়ার ইন্টু 2/22 স্কোয়ার। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে বসো, একটা এইচ এর মান পাবা এখান থেকে। এইচ এর মান কত আসে এখান থেকে? সো এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বের করার চেষ্টা করি, এইচ এর মান আসে হচ্ছে কত তোমার? 45 কত? 4। হ্যাঁ 4 মিটার। কই 4 মিটার, কই 20 মিটার? সে কি পার হতে পারবে? অবভিয়াসলি পারবে না, হবে না। সো দেয়াল অতিক্রম করবে না। কেন না? কজ এটা কম। তাহলে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। কেমন? এটা কয় নাম্বার ছিল আমাদের? 13। তাহলে আমরা যদি 14 নাম্বারটা একটু দেখি কি বলছে দেখো তো। 2x দীর্ঘ। ওকে, আমার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 2x দৈর্ঘ্য। 2x দৈর্ঘ্য একটি সুষম তক্তা দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। দুইটা খুঁটি, এই একটা খুঁটি, এই একটা খুঁটি, যাদের মধ্যে দূরত্ব y, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে y। আর খুঁটিটার মধ্যবিন্দু যদি আমি এটা কল্পনা করি, তাহলে এই বরাবর তার আমাদের কি আসবে? তার যে টোটাল ওজন W, সেটা কাজ করবে। ভালো কথা।
তক্তাটি না উল্টিয়ে এবং এর দুই প্রান্ত পর্যায়ক্রমে সর্বাধিক W1, তাহলে এই বরাবর আমি দিলাম W1 এবং W2 ওজন ঝুলানো যায়, তাহলে এটা হলো W2। এখন কথা হচ্ছে এক্সটা কি, এই পুরোটা 2x, তাহলে এইটুকু দূরত্ব কি আমাদের x, এইটুকু দূরত্ব কি আমাদের x। এটাকে O ধরো, এটাকে A ধরো, এটাকে B ধরো, কোনো অসুবিধা আছে না, এটা C ধরো, এটা D ধরো। ওকে, তাহলে আমরা O C D B এটসেট্রা পাইলাম, x y এগুলো তো আমরা জানি যে এইটুকু দূরত্ব y, এটা ডাব্লিউটা হচ্ছে কি নিচের দিকে ক্রিয়া করতেছে, তার ওজন, কার ওজন, তক্তাটার ওজন নিচের দিকে যাচ্ছে, আর এতে W1 এই পাশে এবং বিতে W2 এই পাশে। ওকে, এবং এখানে একটা খুঁটি C, এখানে একটা খুঁটি D। আমাকে বলছে কি যে x/y কে বিভিন্ন ওজনের মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে x যেটা আছে আর y যেটা আছে এই দুটার মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটার মান বের করার জন্য আমার প্রথমেই যেটা করতে হবে সেটা কি, যে W1 আমাদের সেই ওজনের যে মোমেন্টামের সূত্রটাই ওইটা করতে হবে, মোমেন্টের সূত্র, মোমেন্টাম না সরি, W1 × AC ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যেহেতু এটা উল্টে যাচ্ছে না, তাহলে W ইন্টু কত আসা উচিত বলো তো, এটা হলো AC, এটা হলো OC, তাহলে W ইন্টু OC। কোনো অসুবিধা আছে না? অলরাইট, ফাইন। এখন এইটা থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে AC/OC ইজ ইকুয়াল টু W/W1। কোনো অসুবিধা আছে না? এখন তুমি এটাকে যোজন করো, তাহলে কি লেখা যায় বলো তো, AC প্লাস OC, তাই লেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে AC/OC বাই নিচে থাকবে আরেকটা OC, ওকে, ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের, W প্লাস W1/W1, রাইট? তাহলে OC এর মান আলটিমেটলি কত আসবে, W1/W প্লাস W1 উল্টে যাবে, আর AC প্লাস OC যেটা এই দুইটা যোগ করলে কার মান আসতেছে, AC আর OC এই দুইটা যোগ করলে আমরা পাবো x এর মান, তাহলে এইখানে আসবে ইন্টু x। এবার ক্লিয়ার? এইটা পাবো আমরা OC এর, কার মান পাইছি এটা, OC, কার, OC এর। ওকে, আমি মোমেন্টটা নিয়েছি C বিন্দুতে, বুঝছো? তাহলে আমি আবার C বিন্দুতে আরেকটা নিব, একটা W1 এর জন্য, সরি একটা W, আমরা হচ্ছে কি পাইছি এখানে, OC পাইছি একটা, আরেকটা হবে আমাদের OD, সরি আমরা এখান থেকে আবার OD নিব, OC প্লাস OD যেটা সেটার মান y, তাহলে আমরা OD বের করার চেষ্টা করব। কিভাবে বের করব, C বিন্দুতে একটা নিছি মোমেন্ট, তাহলে D বিন্দুতে আরেকটা নিতে হবে, তাহলে D বিন্দুতে যদি নেই সেই ক্ষেত্রে আমাদের কেমন আসবে দেখো তো, D বিন্দুতে নিলে বিষয়টা আসবে হচ্ছে হ্যাঁ, W ইন্টু OD is equal to W2 into OB, তাই আসতেছে না? বুঝো, W2 into DB, I mean BD। ওকে, তাহলে সেম প্রসেস, একই জিনিস একইভাবে আমরা করব। কি করব, OD/BD সমান আমরা লিখতে পারি, উল্টাই দিব, W2/W, দেখা যায় না? ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা আবার আলটিমেটলি লিখতে পারি OD প্লাস BD ইজ ইকুয়াল টু W প্লাস W2/W, লেখা যায়? তাহলে এখান থেকে আবার BD এর মান পাবো আমরা, কত পাবো, BD ইজ ইকুয়াল টু W/W প্লাস W2, তাই না, ইন্টু OD প্লাস BD এর মান কত এখানে, OD প্লাস BD এর মান হচ্ছে x, তাহলে এখানে আবার x। খেয়াল করো, আমি দুইটা মান পাইছি, একটা BD এর মান পাইছি, একটা OC এর মান পাইছি। তাহলে OC, সরি এখান থেকে কার মান বের করছি আমরা, আচ্ছা এখান থেকে BD এর মান বের করছি, এটা BD এর মান বের করার দরকার নেই, এখান থেকে আমরা যেটা বের করবো সেটা হলো OD এর মান বের করবো। ওকে, BD এর মানটা আমরা শিখে গেলাম, প্রবলেম নেই। তো আমরা যদি সরাসরি যাই, এখান থেকে আরেকবার স্টার্ট করি, দেখি আমরা জানি OD এর মান বের করতে চাই, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো জাস্ট আবার উল্টাবো আরেকবার, তাহলে BD/OD সমান আমরা পাবো W/W2, or BD প্লাস OD, বুঝো, BD প্লাস OD বাই নিচে থাকবে আবার OD ইজ ইকুয়াল টু W
প্লাস W2 বাই নিচে আবার W2। তাহলে বিডি আর ওডি যোগ করলে আমাদের কত আসে? বিডি আর ওডি যোগ করলে আমাদের আসবে এক্স। তাহলে ওডি এর মান আমরা আলটিমেটলি কত পাবো? W2 বাই W প্লাস W2 ইন্টু এক্স। খেয়াল করো, এটা একটা পাইছি, এটা একটা পাইছি, কোনো প্রবলেম আছে? থাকা উচিত না। তাহলে আমরা জাস্ট যোগ করে দিব, ওসি প্লাস ওডি ইজ ইকুয়াল টু এক্স কমন যায়, তাই জানা? কমন গেলে থাকবে W1 বাই W2, সরি W1 বাই W প্লাস W1 প্লাস আরেকটা আছে আমাদের W2 বাই W প্লাস W2। ক্লিয়ার? এখন ওসি প্লাস ওডি মানে কি? ওসি প্লাস ওডি এটার মানে হচ্ছে ওয়াই। এই বাবাজির মানে কি? ওয়াই। আমাকে বের করতে হবে কি? এক্স বাই ওয়াই। তাহলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এত পাইছি। তাহলে এক্স বাই ওয়াই এর মান কেমনে বের করবো? জাস্ট ভাগ করে দিব, শেষ। মানে রেশিওটা বের করে ফেলবো। যদি আমরা করতে চাই, জাস্ট লেটস টেক এ লুক। তাহলে আমরা এখান থেকে লিখব, সুতরাং এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের আসবে কত? উল্টে যাবে 1 বাই W1 বাই W প্লাস W1 প্লাস W2 বাই W প্লাস W2। ওকে, এটাই আছে। থ্যাংক ইউ। আজকে আপাতত এইটুকুই, এরপরে আমরা ফিজিক্স